চিকিৎসকরা আজকে উপস্থিত আছেন, তাদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন ডাক্তার এস.এম. রবিউল ইসলাম। প্রস্তুত থাকবে ব্যবসায়ী নেতা শ্যামল দাস। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘমেয়াদী আন্দোলন এবং আজকের প্রেক্ষিত জনগণের ভাবনা শীর্ষক আজকের মত বিনিময় সভায় উপস্থিত মাননীয় সভাপতি আমার মাতৃস্থানীয় অধ্যাপক নাজিস বেগম এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার প্রিয় নেতা জনাব অনিন্দ ইসলাম অমিত সহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা এবং কর্মীবৃন্দ এবং আমার প্রিয় সংগঠন ড্যাবের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের যে টপিক্সের প্রথম অংশে আমি একটু দুটি কথা বলবো এবং পরে এবং উপদেশ দেওয়া আমার সাথে না, আমি খুবই ক্ষুদ্র একজন ব্যক্তি, দুটি কথা আমি বলে যেতে চাই। যেহেতু মাননীয় মহাসচিব এখানে উপস্থিত আছেন, আমাদের সৌভাগ্য হয় না সবসময় কথা বলার, সবার তরফ থেকে আমি দুটি কথা বলবো। প্রথম কথা হলো, সবার উদ্দেশ্যে বলি যে এই যে দীর্ঘমেয়াদী আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ সকলকে অত্যাচার করেছে, কিন্তু চিকিৎসক সমাজকে কি অত্যাচার করেছে তার দুটি কথা আমি বলতে চাই। আছে আপনারা জানেন, শুধু আপনারা মনে করেন ডক্টরদেরকে ট্রান্সফার পোস্টিং করেছে, এটা আমাদের জন্য বড় অত্যাচার ছিল না, এর থেকে অনেক বেশি অত্যাচারিত আমরা হয়েছি। তার একটি উদাহরণ নেই, আমার ফেরো আরো অনেক চিকিৎসক সামনে বসে আছেন। দেখুন, আমরা ওই সময় সদর হসপিটালে ইমার্জেন্সিতে পোস্টিং ছিল, আমরা আমাদেরকে বেছে বেছে নাইট ডিউটি গুলো বেশি বেশি করে দেওয়া হয়েছে। কষ্টের জিনিস কিন্তু নাইট ডিউটি ইমার্জেন্সিতে, এবং আমরা পোস্টমর্টম করতাম। এই পোস্টমর্টমের সময় আপনারা জানেন, যারা এখানে আইনজীবী আছেন তারা অনেক ভালো জানবেন, ডে লাইটে পোস্টমর্টম করতে হয় এবং যে লাশগুলো আসতো একটু যেটা নষ্ট হয়ে গিয়েছে, 10-12 দিনের লাশ পচে গিয়েছে, এই লাশগুলোকে তারা ইচ্ছা করে 4টা অতিক্রান্ত করে দিয়ে পরের দিন আমাদের যাদের ডিউটি আছে তাদেরকে জোরপূর্বকভাবে এই পোস্টমর্টমগুলো আমাদেরকে দিয়ে করানো হয়েছে। আমরা তাদেরও পিছু হয়নি, আমরা কিন্তু সেটা করেছি এবং যেখানেই আমাদেরকে পোস্টিং দিয়েছে প্রতি মাসে আমরা প্রস্তুত থাকতাম একটা পোস্টিং এর জন্য, সেখানেই আমরা কিন্তু পপুলার হয়ে গিয়েছি। এবং আমরা যখনই বিপদে পড়তাম আমরা আমাদের মাতৃস্থানীয় অধ্যাপক নাজিস বেগমের কাছে গিয়েছি, আমরা আমাদের নেতা অমিত ইসলামের কাছে গিয়েছি, আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমাদের কথা শুনেছেন। দিনে রাতে যখনই ফোন করেছি, মেসেজ দিয়েছি, আমরা উত্তর পেয়েছি, আমাদের সান্ত্বনা বাণী পেয়েছি। তো এখন কিছু আমাদের জন্য আমি সুযোগ পেয়েছি যে দুটি কথা বলবো। আমরা চিকিৎসক, যারা চিকিৎসক আছেন তারা তো জানেন, এবং যারা অভিভাবক আছেন তাদের অনেক বাচ্চা তারা মেডিকেলে পড়ে, জানেন একটা বাচ্চাকে মেডিকেলে নিতে গেলে কত কষ্ট করতে হয় এবং কি মেধাবী ছাত্র লাগে। ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত তাকে কি ধরনের রেজাল্ট করতে হয়, পরে সংগ্রাম করে তাকে চান্স পেতে হয় মেডিকেলে। সেই ডাক্তাররা আমরা একটা ট্রান্সফার পোস্টিং এর জন্য বা আমাদের যোগ্যতম পদায়নের জন্য মন্ত্রণালয়ে আমাদের যখন ধর্ণা দিতে হয়, সেখানে আমরা জোর দাবি জানাচ্ছি, যেখানে অন্তত দুঃসময় যদি আসে, যখন যদি আমি না থাকি, আমার ডক্টররা না থাকে, অন্তত সেই স্পেশালিস্ট হসপিটালে যেন চোখ বন্ধ করে একজন জাতীয়তাবাদী পিতা তার সন্তান ইনজিউর হলে তাকে নিয়ে যে চিকিৎসা দিতে পারেন এবং সেখানে যেন কারো দ্বারস্থ না হতে হয় এবং কেউ যেন না বলে বিএনপি করে একে চিকিৎসা দেওয়ার জন্য একে সিট থেকে নামিয়ে দাও। এই ঘটনা ঘটেছে এবং সেই ব্যক্তি এখানে উপস্থিত আছে, আপনারা জানবেন একটু পরে। তো আমি এখানে বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, সেই সঙ্গে আমি জোর দাবি জানাতে চাই আমাদের মহাসচিব মহোদয়কে যে আমাদের এই যে করোনারি কেয়ার ইউনিট, যেটা যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট, আপনারা জানেন এটাকে ইচ্ছাপূর্বকভাবে আমাদের প্রয়োজনীয় নেতা জনাব তরিকুল ইসলাম সাহেব যখন এটাকে গড়ে দিয়ে গেলেন, সেটাকে পূর্ণাঙ্গতা দিল না, তার প্রাণটাকে দিল না। এইটাকে যেন প্রাণ ফিরিয়ে দেওয়া হয় এবং এখানে যেন আমাদের যশোর থেকে হার্ট অ্যাটাক নিয়ে কাউকে যেন ঢাকায় যেতে না হয়। এখানে রিং হবে, এখানে সিএবিজি হবে, ওপেন হার্ট সার্জারি হবে এখানে যশোরে, এবং আমাদের কার্ডিয়াক যত ধরনের পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা যশোরেই হবে। এবং ইনশাআল্লাহ রাত 3টার সময় একজন
বুকে ব্যথা নিয়ে আসলে আমাদের করণীয়তার সীমাবদ্ধতা আছে। আমরা শুধু মেডিসিনটা দিতে পারি, আমরা পরীক্ষাটাও করতে পারি না, অ্যানজিওগ্রামটাও করতে পারি না, এবং রোগীকে শুধু সান্ত্বনা দিতে পারি, ঢাকায় যান, আল্লাহ ডাকেন, আল্লাহ রহমত ওখানে পৌঁছাতে পারে, ঠিক হয়ে যাবে। এই কথা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই আমাদের নেতা, আমাদের তরিকুল ইসলাম সাহেব নাই, তার যোগ্য উত্তরসূরি জনাব মনিরুল ইসলাম আহমেদ আছেন, উনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা দেবেন। জনাব মহাসচিব মহোদয় আমাদের এই কথা আমাদের জনাব চেয়ারম্যানের কানে দিয়ে দিবেন, এবং ভবিষ্যৎ বিএনপি ক্ষমতায় আসলে যশোর জেলায় একটি অনুকরণীয় কমিউনিটি ইউনিট হবে এবং সেখানে সব ধরনের কার্ডিয়াক ট্রিটমেন্ট হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার রবুল সাহেবকে। এবার বক্তব্য নিয়ে আসছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাস, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যবসায়ীদের সংগঠন আমাদের যশোরের চেম্বার অফ কমার্সের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ব্যবসায়ীরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন জনাব বাবু শ্যামল। শুরুতে গভীর শ্রদ্ধা স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদদের এবং গত 16 বছরে যারা রাজপথে আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে এবং আমাদেরকে একটা দমবন্ধ পরিবেশ থেকে আজকে বিশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, সেই শহীদের প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি আজকের এই অনুষ্ঠান। আর আজকে যে প্রতিপাদ্য বিষয় অবশ্যই সময় উপযোগিত। আমি প্রথমেই অধ্যাপক নার্গিস বেগম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, যশোরের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, এই মিডিয়া এবং যশোরবাসী প্রত্যেকে শুভ সন্ধ্যা এবং আমার নমস্কার দিলেন। আমি একটু অফ দ্য রেকর্ড বলি, আপনারা হয়তো একটা জিনিস জানেন কিনা, আমাদের মহাসচিব মহোদয় কিন্তু অর্থনীতির ছাত্র। আজকে আমরা যে প্রসিদ্ধ অর্থনীতি যাদেরকে দেখি দেশে, তারা অনেকে তার সহপাঠী ছিলেন। সেজন্য ব্যবসায়ীদের দাবিটা বা ওনার কাছে আবদারটা অনেক বেশি। গত সরকারের আগে যেমন 2009 সালে দেশের নন পারফর্মিং লোন ছিল 24,000 কোটি টাকা, সেটা এই সেপ্টেম্বরে হয়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। এখন সেই অর্থনীতি রিকভারি আপনারা করতে চাচ্ছেন 14 থেকে 15% ব্যবসায়ীদের উপর ঋণের খরচ চাপিয়ে দিয়ে। আমার মনে তার বিকল্প পথ আমাদের খোঁজা উচিত। এই গত 16 বছরে অনেক ব্যবসায়ী কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী অনেকেই ব্যবসা করতে পারেনি। আমরা নামধারী কিছু ব্যবসায়ীকে দেখেছি, তারাই প্রিন্ট মিডিয়ার সামনে এসেছে, তারা ফুলে ফেপে উঠেছে, তারা ব্যাংকের 3 লক্ষ কোটি টাকা লুণ্ঠনে সহযোগিতা করেছে। সুতরাং অর্থনীতির যে ড্যামেজটা তারা করেছে, সেটা থেকে আমাদের যারা প্রকৃত যারা আমরা আছি তাদেরকে 14-15% আপনি সুদ দিয়ে সে ড্যামেজ পূরণ করবেন, এটা মনে হয় সঠিক হচ্ছে না। আমাদেরকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমাদের অবশ্যই যেতে হবে। আমি একদম সচেতনভাবে আমাদের মহাসচিব মহোদয়ের কাছে এই দাবিটা রাখছি। বেনাপোল স্থলবন্দর আমরা প্রত্যেকে জানি দেশের 2য় বৃহত্তম স্থলবন্দর। বদলি বাণিজ্যের কারণে কোটি কোটি টাকা দিয়ে এখানে বড় বড় অফিসাররা আসেন, সবটা আনতে তারা ব্যাগ ভর্তি করে নিয়ে যান। প্রকৃত ব্যবসায়ীদের আসলে কোন উন্নয়ন হয় না। আর যারা দালালি করেছে তারা হয়তো ভালো থেকেছে। এই বেনাপোল স্থলবন্দর 7,000 কোটি টাকা বছরে দেশের রাজস্ব কোষাগারে জমা করে। এর যদি 10%-20% যদি আমরা বেনাপোলের অবকাঠামো উন্নয়নে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে এই অঞ্চলে অর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে। আমি সুস্পষ্ট দাবি রাখছি যশোরের ব্যবসায়ী। আমরা আসলে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজ তার দায় নেবে, সেটা হতে পারে না। আমি আবারও বলছি, যারা এটা হতে পারে না। আমরা দেখছি আমাদের কৃষক প্রাণান্তভাবে তার কৃষি ফল উৎপাদন করছে, তার মাঠ পর্যায়ে সে বিক্রি করছে 40 টাকা, সেটা আমার ভোক্তা পর্যায়ে হয়েছে 100 টাকা। কারা এই সুবিধাটা নিয়েছে? আমি মহাসচিব মহোদয়ের কাছে গভীরভাবে জিনিসটা আন্তরিকভাবে অনুরোধ করছি এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য। এই দেশের ভোক্তা যেন তার ন্যায্য দামে এবং কৃষকের তার ন্যায্য দাম পায়, সেই বিষয়টা দেখার জন্য।
আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে রাষ্ট্রযন্ত্রের থেকেও প্রশাসনিক কিছু কর্মকর্তা বেশি বড় হয়ে গিয়েছে, যেমন রাষ্ট্রযন্ত্রের কথা শুনতেন না, রাজনৈতিক লোকদের কথা শুনতেন না। আমরা সেই দমবদ্ধ প্রক্রিয়ায় কিন্তু আমরা পড়তে চাই না, এবং সেই প্রশাসনিক কর্মকর্তাদের রোষানলে পড়ে অনেক ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। আমরা এবং ইভেন্টলি প্রতিটা সরকারি অফিসের ভিতরে সমন্বয়হীনতার অভাব হয়েছে। প্রতিটা ব্যবসায়ী জানে তাকে প্রতিটা লাইসেন্সের জন্য, প্রতিটা লাইসেন্সের নবায়নের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়েছে। কেন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দিতে পারি না স্বাধীনতা 54 বছর পরেও? আমি সেই দাবিও রাখছি আজকে এই প্ল্যাটফর্ম থেকে। আমরা অনেকদিন ধরে শিল্প অঞ্চল বলা হচ্ছে যশোরকে, সেটা ওই জুজুবুরির মতো কথা শুনেই যাচ্ছে, কিছু কিন্তু আসলে দেখছি না, যার কারণে জাতীয় পর্যায়ে যশোরের শিল্পের যে ভূমিকা সেটা আসলে সেই অর্থে প্রতিফলিত হচ্ছে না। সেই শিল্প অঞ্চলটা যেন অতি সত্ত্বর আপনারা ক্ষমতায় আসেন, অতি সত্ত্বর সেটা বাস্তবায়ন হয়, সেই বিষয়টা বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে আপনি যশোরকে দেখবেন, সেই দাবিও আজকে প্ল্যাটফর্ম থেকে রেখে গেলাম। আর একটা কথা এখানে না বলে এই প্ল্যাটফর্মটা আজকে অসম্পূর্ণ থেকে যাবে। যখন জুলাই শেষে বিপ্লব শুরু হয়েছিল, যখন 5ই অগাস্ট দেশে একটা টালমাটাল অবস্থা, সেই সময় কিন্তু আমার ভাই বলে বা আমি কখনো তাকে বড় ভাই বলি, সে আমার কখনো আমাকে সে আমার কখনো বড় ভাই বলে, তার যে ভূমিকা ছিল এই সম্প্রীতি রক্ষা, তার যে ভূমিকা ছিল এই ব্যবসায়ীদের স্থাপনা রক্ষা করা, এই যশোরের ব্যবসায়ীরা যতদিন বেঁচে থাকবে তার এই ভূমিকাকে মনে রাখতে আমি এবার ধন্যবাদ শ্যামল বাবুকে। এবার বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিকদের পক্ষ থেকে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব আকরাম হোসেন। এখানে উপস্থিত আছেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি জনাব একরামউদ্দৌলা, উপস্থিত আছেন যশোর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন। এবার বক্তব্য নিয়ে আসছেন জনাব আকরাম হোসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যশোরের রাজনীতির প্রাণ পুরুষ, আমাদের প্রয়াত নেতা মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী, যিনি তার অবর্তমানে এই 70 বয়সে জুলাই বিপ্লব থেকে শুরু করে বিগত 16 বছরে প্রতিটি আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা রেখে এই অঞ্চলের নেতা কর্মীদের, সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে, সহযোগিতা করেছে। আমাদের সেই মাতৃতুল্য সভাপতি জনাব অধ্যাপক রাজীব বেগম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতির অত্যন্ত আপসহীন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, যিনি বাংলাদেশের এই শেখ হাসিনা কথিত স্বৈরাচার সরকারের পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছেন, সেই আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এখানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী মহাসচিব, আমি ধন্যবাদ জানাই যশোর জেলা বিএনপি আজকের একটু সুন্দর একটি সৃজনশীল অনুষ্ঠান এখানে আয়োজন করেছে। এই অনুষ্ঠানে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। মাননীয় মহাসচিব সহ এই মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বিগত 16 বছরের পতিত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপর, এদেশের নিরীহ মানুষের উপর যে অত্যাচার, নির্যাতন করেছেন, এর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের জন্য তার প্রধান হাতিয়ার ছিল এদেশের গণমাধ্যমগুলো। আপনি জানেন এদেশের গণমাধ্যমগুলো বিগত দিনে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন আপনাদের হাত ধরে অনুমোদন পেয়ে প্রকাশিত হয়ে সেই গণমাধ্যমগুলো আপনাদের নেতারাই
অন্যদের কাছে বিক্রি করে দিয়ে সেই গণমাধ্যমের নেতৃত্ব আপনাদের হাত থেকে সরে গিয়ে সেই গণমাধ্যমকে এককভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার শুধু গণমাধ্যম কর্মীদের উপর নয়, সাধারণ মানুষের উপর, আপনাদের উপর, আপনার নেত্রীর উপর অত্যাচার নিপীড়ন করেছে। তাই আমার আজকের এই সভা থেকে আপনার কাছে একটি প্রস্তাব থাকবে, এই জিনিসটা আপনারা অনুধাবন করবেন, এই বিষয়টা আগে গবেষণা করবেন। বিগত দিনে আপনাদের আমলে কয়টি পত্রিকা, কয়টি টেলিভিশন অনুমোদন দেওয়া হয়েছিল? সেই সমস্ত টেলিভিশন পত্রিকাগুলো কাদের অনুমোদন দিয়েছিলেন? তারা কি তার যথাযথ যত্ন নিতে পেরেছে? তারা কি সেগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল কিনা, এবং তারা কেন ব্যর্থ হয়েছে, এই বিষয়টা অবশ্যই আপনারা আগে পর্যালোচনা করবেন। আমি আপনাকে উদাহরণস্বরূপ একটি কথা বলতে চাই। আপনি যে জনপদে এখানে সমাবেশ করছেন, যে আলোচনা করছেন, এই দক্ষিণের জনপদের একটি পত্রিকার নাম দৈনিক লোকসমাজ। আমি ওই পত্রিকায় 30 বছর ধরে কাজ করি। আমি চ্যানেলের যশোর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করি, এই লোক সমাজের সাথে আছি। এই লোক সমাজের প্রকাশক ছিলেন আমাদের প্রয়াত মরহুম তরিকুল ইসলাম। তিনি এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য আজ থেকে 30 বছর আগে পত্রিকাটি পরিচালনা করেছিল। আমরা দেখেছি গত 16 বছর এই পত্রিকার বিজ্ঞানের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। তারপরেও এই পত্রিকাটি এই অঞ্চলের মানুষের অধিকার নিশ্চিতের জন্য, এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য পত্রিকাটি আজও বাঁচিয়ে রাখা হয়েছে। আমরা বুঝতে পেরেছি এই পত্রিকাটি এই দক্ষিণের জনগণের মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ ছিল, এই অঞ্চলের মানুষ হারে হারে উপলব্ধি করে। তাই আমি বলতে চাই, বিগত সরকার যে বাক স্বাধীনতা রুদ্ধ করে, সাংবাদিকদের কণ্ঠরোধ করে, কলম স্তব্ধ করে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল, আগামীতে যেন এই ধরনের কোন পথ চলা খোলা না থাকে, সেই জন্য বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে অবশ্যই একটি কার্যকর গণমাধ্যম নীতি বাস্তবায়ন করবে, অবশ্যই সাংবাদিকদের স্বাধীনতা দেবে। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, এই দক্ষিণের জনপদে অনেক সাংবাদিক নিহত হয়েছে। এই যশোরের শামসুর রহমান কেবল আর সাইফুল আলম মুকুল সহ অসংখ্য সাংবাদিক খুন হয়েছে। সেই সমস্ত সাংবাদিক হত্যার সাথে আমাদের আদর্শের অনেক সাংবাদিককে আসামি করা হয়েছে। তার আজও পর্যন্ত সেই সমস্ত মামলায় কোর্টে হাজিরা দেয়। এই সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারা আনুষ্ঠানিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করবে। এই প্রত্যাশাকে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আকরাম হোসেন। এবার সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে বক্তব্য নিয়ে আসছেন বাবু দীপঙ্কর দাস রতন, সভাপতি, যশোর জেলা পূজা উদযাপন পরিষদ। সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, শিক্ষাবিদ বেগম নার্গিস ইসলাম এবং দেশ বরেণ্য রাজনীতিবিদ, জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার শ্রদ্ধাভাজন পিতৃব্য শ্রী নিতাই রায় চৌধুরী এবং এই জনপদের ক্যারিসমেটিক রাজনৈতিক ব্যক্তিত্ব স্নেহাস্পদ অনিন্দ্র ইসলাম অমিত সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জ্ঞাপন করছি। একই সাথে মাইকেল মধুসূদন দত্ত এবং কিংবদন্তি রাজনীতিবিদ, আমাদের অভিভাবক জনাব তরিকুল ইসলামের যশোরে আসবার জন্য মহাসচিব মহোদয় এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে স্বাগত জানাচ্ছি। একটি বিষয়ে আমি মহাসচিব মহোদয় এবং ভাইস চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। একটা ধ্রুব সত্য এই যে বিগত যে ছাত্র আন্দোলন, এই আন্দোলন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। যে অমূল্য আত্মত্যাগ তারা করেছেন,
সশ্রদ্ধ চিত্তে তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি। কিন্তু একটা বিষয় একটু বলাবলির অবকাশ আছে কিনা সেটি আমি জাতীয় পর্যায়ের এই অসামান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে নিবেদন করছি। সেটি হলো যে শুধুমাত্র কি এই আত্মত্যাগ এবং ছাত্র আন্দোলনের ফলে এই রাজনৈতিক পট পরিবর্তন? আমি একটু যোগ করতে চাই। তাইলে এই 16 বছর যে অসামান্য রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা যেটি ছিল সেটির প্রতি আমরা যথাযথ সম্মান জানাতে পারছি কিনা এটি একটি বিবেচনার বিষয় হিসেবে আমার মনে হয় যে মহাসচিব এটি বলবেন না। একই সাথে আরেকটি বিষয় আমি বলতে চাই, যেটি শ্যামল বলেছে যে আপনাদেরকে জানাই যে এই জনপদের অসামান্য প্রতিষ্ঠিত রাজনীতিবিদ অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলার শীর্ষ নেতারা প্রত্যেকটা এই দ্বিতীয় অনুষ্ঠানে আমি আসলাম, এই আমন্ত্রণে আমি অবাক হয়ে যাই। এত বড় একটি রাজনৈতিক দলের কর্মসূচি এত সুশৃঙ্খল হয়। অনিন্দ্য ইসলাম অমিতের একটি খুদে বার্তা আসে এবং এরপরে দেখি সাজুল হক সাবু, মিজানুর রহমান, দেলার হোসেন খোকন, রফিকুল ইসলাম সকলের, এমনকি মাসুম সকলের, গোলাম রেজা দুলু সকলের একটা করে টেলিফোন আসে। কাজেই একটা মনে হয় একটা নৈকট্য সৃষ্টি হয় এবং প্রত্যেকটা আয়োজন একটি দলীয় গণ্ডির বৃত্তের বাইরে গিয়ে একটি সার্বজনীন রূপ পরিগ্রহ করে। এটি জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি একটি বিশেষ দিক নির্দেশনা আমি মনে করি। সবশেষে আমি মহাসচিব মহোদয়ের কাছে এবং আমি পিতৃব্য শ্রী হৃদয় রায় চৌধুরী মহাশয়ের কাছে একটি আবেদন রাখতে চাই। এত বড় একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে একটি গবেষণা সেল অবশ্যই থাকা উচিত। প্রত্যেকটা জায়গায় ধর্মীয় সংখ্যালঘুরা কি ভাবছে, তারা কারো হাতে প্রেরণা হচ্ছে কিনা এবং কোন ক্যারিস্টেটিক মুভমেন্টের মধ্য দিয়ে তাদের সমর্থন এবং তাদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিকা রাখতে পারে, এর জন্য গবেষণা হওয়া দরকার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। এই দাবি ব্যক্ত করে এই অসামান্য আয়োজনকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আলেম ওলামাদের পক্ষ থেকে জনাব মৌলানা আব্দুল মান্নান, সেক্রেটারি খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ যশোর জেলা শাখা। প্রস্তুত থাকবে মোহাম্মদ সাহেব আইনজীবী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى صدق الله العظيم আজকের এই মহান মতামত ও নাগরিক ভাবনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপির মহাসচিব আমাদের প্রিয়জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারা এবং আমার প্রিয় সুধী মণ্ডলী, আলেম ওলামার পক্ষ থেকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, অথচ আপনারা জানেন বিগত এই সরকার আওয়ামী লীগের আমলে আমরা মোটেও ভালো ছিলাম না। আমাদেরকে সহ দেশের মানুষও ভালো ছিল না। আমাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে, আমাদেরকে ইমামতের খতিবের আসনে আমাদেরকে কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হয়নি। যে দেশে ৯৫% মুসলমান, আলেম ওলামা এবং হাজারো মাদ্রাসা, সেই দেশে ওলামাদেরকে মঞ্চে বক্তব্য দেওয়ার সময়, ওয়াজ নসিহতের সময় আওয়ামী গুন্ডা বাহিনী তাদেরকে কণ্ঠরোধ করছে, তাদেরকে মারামারি সেই মঞ্চে তারা শুরু করেছে। আজকে আমি বলবো তা শুধু এই নয়,
আজকে 13 সালের হেফাজতের শাপলা চত্বরের চিত্র আপনারা জানেন। ১৭,০০০ কোরআনের হাফেজ মৌলানা মুফতিকে এই সরকার তারা রাতের অন্ধকারে তারা শহীদ করেছিল। আজকে অর্থাৎ 21 সালে মোদী বিরোধী আন্দোলনে ১০০,০০০ আলেম ওলামাকে বিনা বিচারে অ্যারেস্ট করে তারা জেলে পুরে লোমহর্ষক নির্যাতন করছে। আপনারা সকলেই তা জানেন, পত্র পত্রিকা দেখেছেন। আমি বলতে চাই এই ধরনের দেশে এই ধরনের ইসলামী মূল্যবোধের ইসলামী একটি দেশ এবং অধিকাংশ মুসলমান আলেম ওলামা যাদের সকালে সূর্য ওঠে আজানের সাথে, যেখানে সূর্য ডোবে আজানের সাথে, সেখানে এই ধরনের লোমহর্ষক নির্যাতন আলেম ওলামা পীর মাশায়েখ দিনদার ফরজগাদের উপরে অবিরত হয়ে চলেছে সেই সরকারের আমলে। আমি আশা করব যে এই ধরনের যারা শাহাদত বরণ করেছে, যারা শহীদ হয়েছে সাতটায়, যারা শহীদ হয়েছে মোদী বিরোধী আন্দোলনে, যারা শাহাদত বরণ করেছে ছাত্র এবং জনতা আন্দোলনে, সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওলামাদের পক্ষ থেকে আমি দাবি করতে চাই। আশা করি আগামীতে ইসলামী মূল্যবোধের সরকার যারা থাকবেন তারা এই আলেম ওলামাদেরকে এবং মাদ্রাসা মসজিদকে নিরাপদ রাখবেন আমরা আশা করি। ইনশাআল্লাহ সে কাজটি ইতিপূর্বে আমরা বিএনপির মাধ্যমে ইসলামী মূল্যবোধকে আমরা অত্যন্ত সুন্দরভাবে রেখেছি। আগামীতে ইনশাআল্লাহ সেই আমাদের কাঙ্ক্ষিত সেই নির্বাচনে যদি আল্লাহর ফজলে বিএনপি আসে, ইনশাআল্লাহ ইসলামের মূল্যবোধের সকল সুবিধা হবে। বুক ফুলে ওলামারা ওয়াজ নসিহত করবে, তাদের কোরআনের কথা বলতে, তাদের দাবি পূরণ করার জন্য সেখানে স্থাপন করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এবং সেই দিন আমাদের অপেক্ষা করতে হবে এবং সকলেই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের প্রয়াত মন্ত্রী মহোদয়, সাবেক মন্ত্রী মহোদয় এই যশোরের আলেম ওলামাদেরকে নিয়ে কখনো সার্কিট হাউসে, কখনো তেনার বিশেষ মহলে রেখে আমাদের সাথে ওলামাদের সাথে মিটিং করতেন, বিভিন্ন ধরনের পরামর্শ দিতেন আমাদের নিয়ে। এই শহরে এই এলাকায় ইসলামী মূল্যবোধের চর্চা করতেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার বাবাজি অনিন্দ ইসলাম অমিত আমাদের ওলামাদের নিয়ে কয়েকটা বৈঠক করেছেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার এই ইসলামী মূল্যবোধের যে তার মেধা এবং তার যে ওলামাদের নিয়ে বৈঠক করা আমরা সাধুবাদ জানাই এবং আগামীতে ইনশাআল্লাহ তার দ্বারা আমাদের এলাকায় আলেম ওলামা সহ ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ পৌঁছতে পারবো। এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা ধন্যবাদ মাননীয় সাহেবকে। এবার বক্তব্য নিয়ে আসছেন আইনজীবীদের পক্ষে যশোরের বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ সাহেব, জিপি যশোর কোর্ট। আজকের এই মত বিনিময় সভার সভাপতি যশোর জেলা জাতীয়তাবাদী দলের মুখ্যমন্ত্রী আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপিকা নাজিল বেগম, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং মঞ্চে উপস্থিত আরও স্থানীয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ নিতাই রায় সাহেব সব অন্যান্য নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সম্মুখে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি
আজকে প্রথমেই মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাদের একটা জালেমের হাত থেকে রক্ষা করেছেন। সেই জালেম যে সেটা আপনারা জানেন, শেখ হাসিনা। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে বীর উত্তম আবু সাইদ, নীলমুগ্ধ সহ আরো যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং সেই সাথে যারা আজকের এই সংগ্রামে, ছাত্র জনতার এই সংগ্রামে যারা অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকের উপরে আমি আমার সহানুভূতি জানাচ্ছি। আমরা সবাই জানি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনার একটি অস্ত্র ছিল, কথাটা কি, মুক্তিযুদ্ধের চেতনা। এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে উনি সবকিছুকে জায়েজ করতে চেয়েছিলেন। যখনই তার বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে, সমালোচনা করা হয়েছে, তিনি তখনই বলেছেন যে এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী সব, এরা রাজাকার, এরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী না, এরা পাকিস্তান পন্থী, এ পন্থী ও পন্থী। এখন আমরা যদি পিছনের দিকে তাকাই, তাহলে ওনার পিতা এবং উনি ওনারা কি স্বাধীনতার যুদ্ধের যে চেতনা সেটা কিভাবে রক্ষা করেছেন? আজকের এই সামনে যারা উপস্থিত আছেন, মঞ্চে যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে অনেকেই স্বাধীনতা যুদ্ধ দেখেছেন বা অনেকের দেখার সুযোগ হয়নি। আমার বয়স ৭৬ বছর। আমিও ৭১ সালে ধরা পড়েছিলাম। যেদিন ধরা পড়লাম, যেদিন মুক্ত হলাম, তারপর থেকে আমি ৫ লাইফ লিড করছি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, দেশকে রক্ষা করার জন্য। শেখ মুজিবুর রহমান তিনি কি করলেন? তিনি স্বাধীনভাবে ব্যবসা গঠন করলেন। এইটাই হচ্ছে না মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। শেখ হাসিনা কি করলেন? এটা আমরা সবাই জানি, সবাই দেখেছি আমরা। তিনি গণতন্ত্রের গলা টিপে ধরলেন, তার লোক দিয়ে তিনি ব্যাংক লুট করেছেন, দিনের ভোট তিনি রাত্রে করেছেন, ভোটারদের ভোটের মাঠ থেকে দূরে রেখে তিনি পুতুল সরকার গঠন করে তার ইচ্ছা মতন স্বেচ্ছাচারীভাবে তিনি দেশ শাসন করেছেন। একটি কথা আছে, ৭১ সালের যুদ্ধের সময় এটা আমরা শুনতাম, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ গেছে সেইটা কথা। তা শেখ হাসিনা মনে হয় এই কথাটা ভুলে গিয়েছিলেন। তিনি কখনো মনে করতে পারেননি যে জনগণ তার বিচার করতে পারে। তা আজকে জনগণ জেগেছে, ফলে যারা বিচারপতি, এখানে বিচারপতি বলতে গেল শাসক, তারা সাবধান, তারা আগামীতে আর এরকম সুযোগ পাবেন না। সেই জন্য আমি বলবো, আজকে যারা শহীদ হয়েছেন, সেই শহীদের রক্তের সাথে যাতে আমরা বেইমানি না করি এবং কেউ বেইমানি করার সাহস না পান। আমি আজকে এখানে
জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ আর অন্যান্য নেতা উপস্থিত আছেন। আগামী যে চিন্তা ভাবনা সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। কেননা ৭১ সালের পরে ১৯৭১ সালের পরে আর এত রক্ত, এত ঐক্য আমরা দেখিনি। এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে এবং সেই ঐক্যের মাধ্যমে আমাদেরকে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে হবে, যে বাংলাদেশের নাগরিক প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার থাকবে, প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে, শিক্ষা লাভের অধিকার থাকবে, কর্মের অধিকার থাকবে, কর্মের ব্যবস্থা করতে হবে। ইতিপূর্বে শিক্ষকদের তরফ থেকে একজন শিক্ষক প্রতিনিধি বক্তব্য রেখে দিয়েছেন। আমরা সবাই জানি শিক্ষাই জাতি মেরুদণ্ড। আরো একটি কথা আছে, শিক্ষিত মা না থাকলে শিক্ষিত জাতি গঠন হয় না। এখন শিক্ষিত মা তো আর আপনি হয় না, তাদের শিক্ষক লাগে। আজকে দেখেন মহাসচিব উপস্থিত আছেন, আরো নেতৃবৃন্দ উপস্থিত আছেন, খুব কষ্ট লাগে। আপনারা সবাই জানেন একটি প্রাইভেট স্কুলের শিক্ষকের শুরুতে বেতন হচ্ছে সম্ভবত 17,500 টাকা স্টার্টিং। আর এই দেশের একজন সচিব, একজন তাদের রাঁধুনির বেতন হচ্ছে 30,000 টাকা। বলেন জনগণের রাজস্বে এটা কি চলে? যাই হোক, আমি আর অনেক বক্তা আছেন, অনেক সময় গিয়েছে। আমি মহাসচিব মহোদয়কে বলবো যে আগামী দিনে যাতে বিচার ব্যবস্থা স্বাধীন থাকে, জনগণ সুষ্ঠুভাবে বিচার পায়, সেদিকে দৃষ্টি দেবেন। আর আমরা যশোরের যারা আইনজীবী, আমরা যশোরের আইনজীবী সবসময় আমাদের জাতীয়তাবাদী দলের যে সমস্ত প্রোগ্রাম থেকেছে, আমরা সেই সমস্ত প্রোগ্রাম আমরা যথাসাধ্য পালন করার চেষ্টা করেছি, আগামীতেও করব। আমাদের সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, এটা কখনো থেমে থাকবে না। আমি প্রত্যেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসছেন যশোর ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে জনাব বাবু চিন্ময় সাহা। জনাব বাবু চিন্ময় সাহা। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধানমন্ত্রী থেকে উপস্থিত ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে আছেন, প্রত্যেককে শুভ সন্ধ্যা। আমি মূলত ব্যবসায়ী, আমার পেশা হচ্ছে খেলাধুলা, এর বাইরে আর কিছু নেই। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়টা একদম উপযোগিতা রাখা এই যে বেসিসেই আমাদের আলোচনাটা হওয়া উচিত ছিল আজকে সবাই, কিন্তু আমরা এর ভিতরে যশোর আন্দোলন সব জড়াই ফেলে জিনিসটা এত বড় করে ফেলি যে আসল জায়গাটায় আর যাওয়া যাবে না। আমি মূল কথাই বলি, ফ্যাসিজমের জন্ম হয় কোথার থেকে? ছাত্রের দলের আমার অভিযোগ কাছার থেকে হয় না। যারা ক্ষমতায় থাকে, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হয়, সেদিন থেকে ফ্যাসিজম তৈরি হয়। সেটা তৈরি হয়েছে, সেটা তৈরি হয়ে সমস্ত কিছু ধ্বংস করে গেছে। শিক্ষা, খেলাধুলো, ব্যবসা, অর্থনীতি সব ধ্বংস হয়ে গেছে। ফ্যাসিজম দূর হলে তারপর আমার সবকিছু এক এক করে আসবে। আলাদা করে কোনো কিছু ফ্যাসিজম বাদ দিয়ে তৈরি করা যাবে না। ফ্যাসিজম আলাদা থাকুক, আমার শিক্ষা, খেলাধুলা, আমার চিকিৎসা আলাদা থাকুক, ওরা কোনোদিন হয় না। ফ্যাসিজমকে বাদ দিতে হবে। ফ্যাসিজমকে বাদ দিতে হলে প্রধান কথা কি, যেটা আমি রাজনীতি না করলেও আমরা অনেকেই রাজনীতি সচেতন। যেমন এখন একটা কথা বারবার আসছে, 2 বছরের বেশি কেউ এমপি হতে পারবে না, এরকম একটা কথা আসছে। সেই সাথে সরি 2 বার, 2 টাইমস অনলি। আমি সেই সাথে মফস্বল থেকে একটা কথা মহাসচিবের কাছে অনুরোধ করতে চাই, কোন স্বায়ত্তশাসিত সংস্থা, কোন স্কুল, কলেজ, মাদ্রাসা বক্তব্যে কেউ এটা মফস্বল শহরকে করতে হবে।
সব জায়গা থেকে স্টার্ট করতে হবে। কেউ একজন ক্ষমতায় গেলে মনে করে আমার থেকে ভালো লোক আর নাই। আর নির্বাচন তারা অনেকেই করে নিজের মতন একটা নির্বাচন করার একটা প্যাকেজ তৈরি করে ফেলে, ভোটার লিস্ট তৈরি করে ফেলে, ওই একই লোক যুগ যুগ ধরে থাকে। এইগুলোকে বন্ধ করতে হবে। আর আপনার কাছে আরেকটা বিনীত অনুরোধ, আপনার 300 সিটের এমপি হবে অন্তত 100 জন যুবক ছেলেদের প্রচার করেন না। আপনি অনেক করেছেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনাকে ছাত্র জীবন থেকে বহুবার দেখছি, কিন্তু চেহারাটা এখন আপনাদের মনে হয়ে গেছে, রাজনীতিতেও আপনারা মনে হয়ে যাবে ছেলে চালাবেন তাদের আগে সবাই আমরা এখানে যশোর করছি। যশোর পাবেন যখন এমপি একজন হবে তখন তাকে ধরে বলবেন যশোর এইগুলো চাই। এখন রাষ্ট্রের জন্য বলেন, আমি যারা কর্পোরেট হাউসের ব্যবসায়ী তাদের কোন রকম করে নমিনেশন দেবেন এবং বলাও দেবেন। কর্পোরেট হাউসের ব্যবসায়ীদের তাদের অর্থ বিত্ত প্রতিপত্তি সব হয়ে গেছে, লাইন কাটা হয়ে যাবে, উপরে আপনাদের উপর বলেন করে তারাই পুরস্কারের সাথে মিলে তাকে ধ্বংস করে। সর্বশেষ নমিনেশন দেওয়ার সময় আপনারা মফস্বলের যে সমস্ত কর্মসূচি আসে এই সমস্ত কর্মসূচিকে আপনারা একটু যাচাই বাছাই করে তারা এলাকার লোক ঢাকাকে তাদের চাপাই দেবেন। আমাদের এগুলো দীর্ঘদিন ধরে দেখেছি, এই 15 বছর থাকার কারণেও এরা আপনাদের দলের লোক আপনাদের জন্য কাজ করে। আর যশোরের দিকে দীর্ঘদিন যে কথা হচ্ছে এটা অদ্ভুত জিনিস, আপনি জেনে যান, একটু খবর জানেন কিনা জানেন না, যশোরে একটা মেডিকেল কলেজ আছে, আমার বাপের জন্য শুনলেন যে মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া হয়, ওইখানে মেডিকেল কলেজ আর হাসপাতালের ভোগে একটা রুগী দেখতে আসা রুগীদের হাতে না থাকে সে মেডিকেল কলেজ চলে গেল। এগুলো তো আমাদের মাঠে আসে না, আমরা তো লেখাপড়া শিখছি, আমরা দেখেছি। এগুলো অবিলম্বে 250-500 বেডের একটা মেডিকেল কলেজ আমাদের ক্রিয়াঙ্গনগুলো শেষ হয়ে যাচ্ছে। স্টেডিয়ামটা ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছিল, ব্যাপক সংস্কার হয় নাই, খেলাধুলো এখন বিবর্জিত মাঠ নাই, এলাকায় মস্তানে সবকিছু শুরু হয়েছে। দয়া করে এইগুলোকে আপনারা একটু দেখেন, এই স্পোর্টসটাকে আপনারা শিক্ষার ভিতরে আনেন এবং শিক্ষার অঙ্গ হিসাবে ছাত্ররা পরিচালনা করেন। আর কোনো কথা নেই, আপনি একটা কথা, যদি রাষ্ট্র মেরামত করতে এসছেন রাষ্ট্র মেরামত করেন, রাষ্ট্র মেরামত না করলে ওই যে 1-10টা কমিটি করে ঢাকায় কিচ্ছু হবে না। আর সবশেষে একটা কথা বলি, কোনো কিছু নিজে করে নেবেন না। মেসি কিন্তু একা মেসি না, তার আর্জেন্টিনার দল তাকে বেশি রাখছে, সেই মেসি গোল দেয়। আজকে এই আগস্ট বিপ্লব, এর পিছনে বহু লোকের বহু ত্যাগ প্রতীক্ষা করে এই আগস্ট বিপ্লব হয়েছে। কেউ হয়তো গোল করেছে, কিন্তু গোল একা কখনো করা যায় না। এগুলো মাথায় রাখেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে চাইবেন, আপনারা জানলে হবে পৃথিবীর সেরা 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না হয়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বিরাট গর্ব করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, পরীক্ষা ভর্তি হওয়ার জন্য কোনোটাই আন্তর্জাতিক মানের। এইগুলো রাজনীতিকরণ করতে এগুলোকে পচায় ফেলানো হয়েছে। তা আমি ব্যবসায়ীদের চাই না, দেশ ভালো হলে আমাদের ব্যবসা ভালো থাকবে, ব্যবসায়ী থাকি। সবাইকে ধন্যবাদ দিয়ে তরিকুল ইসলামের পরিবারের কথা একাধিকবার দেখছে। আমি 50 বছরের অধিক তাদের চিনি, তারা এমন মানুষ বিপদ আমাদের সব সময়, সব সরকারের আমাদের সব সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 24 সালে তার আত্মসরা সবাই যেভাবে দাঁড়াচ্ছে, এগুলো রাজনীতি না, এগুলো মানবিক গুণ। সবাই মানবিক গুণগুলো মানুষ হতে গেলে সবাই আগে মানবিক গুণ লাগবে। তাই তো ধন্যবাদ।
বের হয়ে থাকে। এবার বক্তব্য নিয়ে আসছেন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বাবু বিনয় কৃষ্ণ মন্দির। বাবু বিনয় কৃষ্ণ মন্দির। অডিয়েন্স কিভাবে দেখাবো? অডিয়েন্স তো দেখা যায় না। আন্দোলন নাগরিক ভাবনা আয়োজনের সম্মানিত সভাপতি আবাই তাকে কষ্ট হয় এবং যশোরের সবাই কাছে তিনি ব্যক্তি এবং শিক্ষাবিদ হিসেবে করছেন এবং আজকের একজন প্রসন্ন রাজনীতিবিদ এবং তাকে দেখেছি আন্দোলনের সময় তার কথাবার্তা সব সময়ের জন্য মার্জিত এবং এই যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সঙ্গে যখন কথাবার্তা হতো তখন দেখেছি তার আচরণ। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় দাদা আমাদের হৃদয় রায় চৌধুরী, ওনার সঙ্গে দীর্ঘদিন আগে অনেক কথা হয়েছে। এখানে আরো উপস্থিত নেতৃবৃন্দ যশোরের আছেন, তাছাড়াও বিভিন্ন যশোর জেলা উপজেলা এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং সাংস্কৃতিক কর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে আলোচনা, এই আলোচনায় অনেক কথা এসেছে এবং আমার চিন্ময়রা বিশেষ করে কিছু কথা বলে গেছে। আর যশোরের আমরা আজকে যে নাগরিক ভাবনা, আসলে সে সত্যি কথাই বলছে যে যশোর নিয়ে কথা বলার কথা না, তবুও তারপরে যশোরের কথা এসে যায়। আজকে যশোরকে যদি দেখি তরিকুল ইসলাম বাদে চোখ বন্ধ করে কিছু দেখি না। তার কারণ প্রতিটা প্রতিষ্ঠান আপনি দেখেন হাতে দিয়ে চোখ দিয়ে ঘুরে ঘুরে যে কোন প্রতিষ্ঠানটি পিছনে তরিকুল ইসলামের হাত নেই। মেডিকেল কলেজের কথা উচ্চারণ হয়েছে, এই কলেজে চলে যাচ্ছিল সেই সময় তিনি মন্ত্রিত থাকা অবস্থায় আমাদেরকে বলেছে, আরো লোকজনদের সঙ্গে বলেছে যে তোমরা আন্দোলন করো, তোমরা আন্দোলন করো। স্থল উন্নয়ন চলে যাচ্ছিল, সেই স্থল উন্নয়নের সময় বলেছে যে তোমরা আন্দোলন করো সবাইকে। অন্যান্য রাজনীতিবিদ যারা ছিল, অন্য ভিন্ন দল যারা ছিল তাদের সঙ্গে তার সম্পৃক্ত ছিল। সে সব সময়ের জন্য যশোরের একজন জনবান্ধব এবং জননেতা হিসেবে ছিলেন। তার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, তার ঘটনা অনেকেই জানেন আপনারা। দীর্ঘ সময় আমি তার সঙ্গে কাটিয়েছি এবং আমার সময় দিয়েছে। আমি বলতে চাই বিগত স্বৈরাচারী সরকারের আমলে তাদের তৈরি এই যে আজকে যে সংখ্যালঘুর কথা এসছে, সংখ্যালঘু কমিশন, আপনারা কি জানেন কেউ? এখানে বিএনপির মহাসচিব আছেন এবং তারা আছেন জাতীয়তাবাদী দলের যে গণতন্ত্র আছে তাতে তখন সেই 91-96 সময় কার্তিক ঠাকুর এবং গণেশচন্দ্র হালদার, সেই সময় আমি দলের সাথে ছিলাম। সেই সময় তারা 18 অনুচ্ছেদে খুব সম্ভবত অনগ্রসর পশ্চাৎপদ তফসিলি সম্প্রদায়ের কথা উচ্চারণ করে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। একমাত্র জাতীয়তাবাদী দল এই করেছে, কিন্তু আওয়ামী লীগ করে নাই। এবং আওয়ামী লীগ কি করেছে? হিন্দু ঐক্যকে ঠিকঠাক করছে, তৈরি করেছে, একটি সাম্প্রদায়িক দল তৈরি করেছে। মুসলিম আজকে তারা আজকে যে ঘটনা ঘটে, কিছু ঘটলেই পাশে কারা দাঁড়ায়, সংখ্যাগরিষ্ঠরা দাঁড়ায়, তাদেরকে বাদ দিয়ে বিবাহ করা হয়েছে এবং পেট্রাইজ তারা করেছে। এবং সেই সাথে সাথে পূজা পরিষদ একই খেলা বাংলাদেশে ছিল। আমি বলবো এই দিকে আপনারা খেয়াল দেবেন এবং আপনারা, আমি মনে করি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের দলকে নিয়ে যদি দল করে সেখানে হতে পারে, এটি একটি বিষয়। এবং বিগত সরকারের আমলে আমরা দেখেছি, আমিও শিকার হয়েছি, আমি ওই সরকারের আমলে নিগৃহীত হয়েছি, আমার পরিবার নিগৃহীত হয়েছে, আমার জেল কেটেছে। আমি যদিও জেল কেটে নাই, আমাকে নরসিংদী নিয়ে দেওয়া হয়েছে, আমাকে সুনামগঞ্জে জেল দেওয়া হয়েছে, আমাকে ঢাকায় ভাঙচুরের মামলা দেওয়া হয়েছে, আমার ছেলেকে বোমা মামলা দেওয়া হয়েছে, আমার ছেলেকে ধরে গিয়ে খুলনা ফেন্সিডিলের মামলা দেওয়া হয়েছে। একটি মামলায় আমাদের কাকতাতে বানায় সব মিথ্যা প্রমাণে, কিন্তু যশোরে এখনো 2টি মামলা আছে। আমি অনুরোধ করবো এই মামলা দুইটা প্রত্যাহার করে নেওয়ার জন্য। এবং এই সাথে বিএনপিও সেই সময় যে সারা দেশে হাজার হাজার যে মামলা
সেক্রেটারি সরকার বলেছে সমস্ত মামলা স্বল্প সময়ের মধ্যে সব প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং আমি মনে করি যে সংস্কার কথা নিয়ে খেলা চলতেছে। রাষ্ট্র চালানোর রাজনীতিবিদরা সবাই সময়ের জন্য সময় সৃষ্টি হয়েছে, এটা সরকারের বদল হয়েছে, ছাত্র জনতার আন্দোলন, এখানে সবাই সম্পৃক্ততা ছিল, কিন্তু সেখানে শুধু এখন সংস্কারের নামে যে খেলা চলতেছে আমরা বুঝতেছি। আমি জানি না এটাও আবার তাদের বিরুদ্ধে করা হবে কিনা। আমি মনে করি দ্রুত নির্বাচন দেওয়া দরকার, জনভোটে যারা আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারাই সংস্কার করবে জনমত গঠন করে। আমি আরো বলতে চাই, এই যে 5ই আগস্টের ঘটনায় অনেকেই বলে গেছেন আমার নাম বললে আমি অতৃপ্ত থাকবো। 5ই আগস্টের ঘটনাটি সারা রাত আপা মানে নার্গিস আপা এবং মনিরুল ইসলাম কথা দেয়া এরা এবং দলের লোকজন নিয়ে সমস্ত মহল্লায় হিন্দুদেরকে পাহারা দিয়েছে এবং অন্যান্য যারা ছিল তারাও দিয়েছে। এবং শুধু ওই দিনই নয়, টিল নাও এখনো তারা খবর রাখছে। আমাকে বলছে যদি কোনো জায়গায় কোনো সংবাদ পান, কোনো ধরনের ঘটনা ঘটে আমাদেরকে জানান। সবসময়ের জন্য জনাব তরিকুল ইসলাম যে ধরনের সম্প্রীতির লোক ছিলেন এবং এই পরিবারটা সেই একই সম্প্রীতি লোক তার বান্ধব এবং কোনো কিছু হলেই তারা সর্বাগ্রে তাদের ভূমিকা থাকে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আরো অনেক বক্তা আছে এবং আমি যারা অতিথি আছেন তাদের কথা শুনবো আমরা। আমি সর্বশেষ এই জাতীয়তাবাদী দলকে এই সুশীল দল আজকের এই নাগরিক ভাবনার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম এবং আরো যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দুটা কথা শোনার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বাবু বিনয় কৃষ্ণ মল্লিককে। এবার শ্রেণী পেশার মানুষের সর্বশেষ বক্তা যশোর প্রেস ক্লাবের সভাপতি জনাব জাহিদ হাসান। মাতৃ সমতুল্য ভাবি অধ্যাপক নাজিজ বেগম, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব মির্জা রায় চৌধুরী, আমার দেশি মামরা, সাথে আমাদের যশোরের কৃতি সন্তান তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি জনাব আনন্দ ইসলাম অমিত সহ সবাইকে শুভেচ্ছা। আজকের যে ভাবনা, আজকের যে অনুষ্ঠান, আমরা আসলে অনুষ্ঠানের থেকে বাইরে চলে গেছি, আমরা সব দাবি দাবার অনুষ্ঠান করছি। তা আমরা আগে নির্বাচন দিয়ে বিএনপিকে জয়লাভ করাই, বিএনপিকে ক্ষমতায় আনি, তারপরে আমরা বিএনপির কাছে বিভিন্ন দাবি করি। একটা জিনিস ভাবতে হবে, অনেক অনেক চক্রান্ত চলতেছে, অনেকে অনেক কিছু চিন্তা করতেছে কিভাবে বিএনপিকে একটু বেকায়দায় ফেরানো যায়। একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন, একটু টিভির খবর দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরেও যদিও সম্ভব না এবং চেষ্টা করেও পারবে না, তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে যে যেভাবে আমরা এই সরকার, এই জনগণ, এই সরকারের দায়িত্ব আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি যে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাইয়ে এবং আগস্টে প্রতিটা দিন ছাত্র জনতার সাথে বিএনপির একদল যুবক, পৌর এবং সব ধরনের লোক নিয়ে
আমাদের ভাতিজা অনিন্দ্য ইসলাম অমিত সারাদিন রাজপথে থেকেছেন, কোনোদিন রাজপথ ছাড়েন নাই। আমরা মনে করি যে আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মাঝে আমরা যেটা পেয়েছি, আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এই স্বাধীনতাটা ভোগ করতে চাই। আর আমরা যে সংস্কারের কথা বলছি, সংস্কার যেটুকু প্রয়োজন, সংস্কার যারা চেষ্টা করছে 100 দিনে কিছুটা হয়তো করেছে, কিছুটা হয়তো পারেনি, আস্তে আস্তে দাবি উঠছে। এবং সংস্কারের আজকের প্রধান ডক্টর ইউনূস সাহেবের গতকালকে একটি কথা শুনলাম, উনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা নির্বাচন দেব। নির্বাচন দিলে বিএনপি অবশ্যই পাওয়ারে আসবে এবং বিএনপি পাওয়ারে আসলে বিএনপি নিজেই সংস্কার করা সহ যে সমস্ত কাজ বাকি আছে সে সমস্ত কাজে হাত দেওয়ার যোগ্যতা রাখে এবং বিএনপি সেটা যোগ্যতা সম্পন্ন এবং বিএনপি যোগ্যভাবেই সেই কাজটি করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি যেহেতু শেষ বক্তা, সবাই সবকিছু বলেছেন। আমি বিএনপি যখন পাওয়ারে আসবে তখন অনিন্দ্য ইসলাম অমিতের কাছ থেকে আমরা যশোরের উন্নয়ন বুঝে নেব। অমিত ও অমিতের বাবা যেমন যশোরকে উন্নয়ন করেছে, অমিত ও যশোরকে উন্নয়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট সৈয়দ শামীম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখা উদ্যোগ আজকে নাগরিক ভাবনার শীর্ষক যে আলোচনা, আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন আজকের প্রেক্ষিত যে আলোচনা। আমি এই আলোচনাটাকে দুই ভাগে বিভক্ত করতে চাই। একটি আন্দোলন, দীর্ঘ আন্দোলন এবং পরবর্তী সময় আজকের আমাদের বিপ্লবী। আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক, যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নাকিল বেগম, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি জেলা বাবু হৃদয় রায় চৌধুরী, সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত এবং নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও আজকে বিভিন্ন পেশার সম্মানিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনাটাকে দুইভাবে বিভক্ত করতে চাই। এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিমধ্যেই আলোচনা এবং সমালোচনা হচ্ছে, বিভিন্ন প্রবন্ধ আমরা লক্ষ্য করছি। আজকে যে আলোচনা হচ্ছে সেই আলোচনাটার বিষয়টি এমন এসে দাঁড়িয়েছে, 5ই আগস্টে বাংলাদেশে যে ছাত্ররা যে আন্দোলন করছে, যে কয় মাস, সেই আন্দোলনের মধ্যে দিয়ে একটি চূড়ান্ত বিষয় হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। 14 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলো একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে। সেই লড়াই পথ কিন্তু খুব মসৃণ কোনো পথ ছিল না। দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে আমাদের অসংখ্য বন্ধুদেরকে আমরা হারিয়েছি। আমরা যখন বাংলাদেশের চিত্র, যশোরের চিত্র যদি দেখে থাকি, যশোরের মনিরামপুরে 22 জন আমার যুবদলের ছাত্রদলের নেতা নিহত হয়েছে। নিহত হওয়ার দৃশ্যটি একটি বলতে চাই মহাসচিবের সামনে। ক্রস ফায়ারের নামে আমার যুবদলের জ্যান্ত কর্মীকে চলন্ত ট্রাকের সামনে দিয়ে হত্যা করেছে। এমন নির্যাতনকে আমরা পরোক্ষ করেছি, আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি জনাব তরিকুল ইসলামের মতো 80-70 ঊর্ধ্বে মানুষ যিনি অসুস্থ হাসপাতালে থাকেন, তিনি নাকি বোমা মারে পালিয়ে গেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি আমাদের সঙ্গে হাজিরা দিতেন যশোরের জজ কোর্টে। আমরা দেখেছি অসংখ্য মানুষ, প্রায় 54 জন রাজনৈতিক কর্মীকে যশোরে হত্যা করা হয়েছে। বিভিন্ন ভাবে প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোথাও বা দুর্বৃত্ত সন্ত্রাসীরা আমার এই সমস্ত লড়াকু বন্ধুদেরকে হত্যা করে আমাদের তারা ভরিয়ে ফেলেছে। এই অবস্থা বিদ্যমান ছিল। আমাদের প্রায় 1200, বিভিন্ন উপজেলা মিলে 1200 মামলা হয়েছে। তাদের প্রায় 20,000 অধিক
রাজনৈতিক কর্মী মামলায় নির্যাতিত হয়ে কারাগার প্রকোষ্ঠে অন্তরীণ হয়েছে, কারাগারে থেকেছে, পরিবারের সঙ্গে ঈদ করতে পারে নাই, পরিবারের সঙ্গে সময় দিতে পারে নাই, কারাগারের সময় তাদের অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ পথ আমাদের অনেক বন্ধু গুম হয়েছে, আমাদের নাজমুল, আমাদের শওকত অনেক আমাদের বিএনপি নেতাকে প্রকাশ্যে হত্যা করেছে সরকারি পৃষ্ঠপোষকতায় অথবা ষড়যন্ত্রকারীর মধ্যে দিয়ে। প্রিয় বন্ধুরা, এই কঠিন পথ পাড়ি দিয়ে আমরা যখন রাজনৈতিক পথ উত্তপ্ত করেছি, বাংলাদেশের মানুষ যখন এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে একটি জঙ্গি আন্দোলনকে পৌঁছে যাওয়ার জন্য 28 অক্টোবর আমরা জানি যে আন্দোলন করেছিলাম, সেখানে যে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের যে নির্যাতনের দৃশ্যপট আমরা যারা গেছিলাম সকলেই আমরা প্রত্যক্ষ করেছি। এর মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের রাজ্যে এই বিজয়ের পথকে প্রশস্ত করেছিলাম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দলের বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের কর্মী এবং নেতারা এই 5ই আগস্টের পরে পূর্বে সকল আন্দোলনে তারা প্যাট্রোনাইজ করেছে, ভূমিকা রেখেছে। তার মধ্যে দিয়ে শুধু গুটিগত মানুষ যদি মনে করে আজ অনেক সমন্বয়করা খোঁজা দিয়ে কথা বলেন, বিএনপির সঙ্গে সম্পর্কে অনেক ঔদ্ধত্য কথা বলেন, আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ভেসে আসা রাজনৈতিক সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই বাংলাদেশের আন্দোলন সংগ্রাম করে একটি বিজয়ের সংগ্রাম দিয়েছিলেন। আমাদের নেতা শহীদ জিয়া রহমান একটি দর্শন দিয়েছিল, সেই দর্শনকে আমরা হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি জায়গায় পৌঁছেছি এবং আজকে এই আন্দোলন যেমন এমন করেছি, আমরা একটি এই সাত স্বৈরাচারের পতন জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিল। আজকের প্রেক্ষাপটে আমরা মনে করি আমাদের যে সমস্ত দাবি ছিল সে দাবিগুলো প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, ভোট কেন্দ্রে কুকুর দৌড়াদৌড়ি করে জনশূন্য একটি ভোট কেন্দ্র এদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে তার নেতৃত্ব নির্বাচন করবে। আমরা চাই বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে হবে, যথাযথ মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে না, বাংলাদেশের মানুষকে ধরে নিয়ে যে গুম করে অথবা ক্রস ফায়ারে মৃত্যু হরণ করবে না, সেই অবস্থা আজকে প্রেক্ষাপটে আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই আইনের শাসন, বেগম খালেদা জিয়ার নতুন নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারার প্রকোষ্ঠ অন্তরীণ করে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে, সোয়াইনিং করেছে, তাকে ক্ষতিগ্রস্ত করেছে। আজকের প্রেক্ষাপটে আমরা মনে করি মানুষের প্রতি অন্যায়, অবিচার এবং বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আজকের সেই প্রেক্ষাপটে জনগণের যে দাবি ছিল সেই দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন লড়াই এবং সংগ্রাম করছে, আমাদের দেশও নায়ক জনাব তারেক রহমান যে ৩৫ দফা দিয়েছে, যেই দফার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সম্পত্তি আনে, আইনের শাসন আনে, নির্বাচন প্রতিষ্ঠান সঠিকভাবে দায়িত্ব পালন করবে, সেই প্রত্যাশা এবং সেই লড়াইকে বেগবান করার জন্য আজকে সকল পেশাদার শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রামর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা তরিকুল ইসলাম অমর হোক। ধন্যবাদ অ্যাডভোকেট সাহেব সাবুল্লাহ সাবু। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই অঞ্চলের সকলের প্রিয় নেতা, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম বিরোধী আন্দোলন এবং আজকের প্রেক্ষিত এবং ভাবনা এইগুলো আজকের আলোচনা। আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধেয়
সভাপতি, আমাদের সর্বজন অত্যন্ত আমাদের সবারই প্রিয়, এই অঞ্চলের দীর্ঘদিন তিনি ছাত্র জীবন থেকে লড়াই সংগ্রাম এবং রাজনীতি করেছেন এবং একই সাথে আমাদের চতুর ভাই যিনি এই অঞ্চলের রাজনীতির একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন তারই সহযোগী নার্গিস বেগম ভাবি। এখানে সবার প্রধান অতিথি আমাদের পার্টির সংগ্রামী মহাসচিব এবং গণমানুষের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম সাহেবের যোগ্য উত্তরসূরি অনিন্দুল ইসলাম অমিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। বন্ধুগণ, আজকে আমি আমার বক্তব্য খুব সংক্ষেপ করবো এই কারণে যে আমাদের মহাসচিবের গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে আমাদের সবাইকে শুনতে হবে। আমি শুধু এইটুকু বলতে চাই যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লবী গণ-অভ্যুত্থান, বিশেষ করে 5ই আগস্টে যে ঘটনা ঘটল, এই অভ্যুত্থানের গভীরতা, এই অভ্যুত্থানের তাৎপর্য এবং এর ব্যাপকতা এইটা আমাদের বুঝতে হবে। এইটা আমাদের আজকে আলোচনার এইটা হচ্ছে বিষয়। আমরা যে পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট স্বৈরাচার, এদের নিয়ে খুব বেশি আলোচনা করে তাদেরকে বড় করে দেখার কিছু নাই। দীর্ঘ 16 বছর ধরে এদেশের মানুষ এবং তার আগে সেই 52 সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা মানুষ, তারা এই দেশের মানে শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, এই দেশের বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ, তারা লড়াই সংগ্রাম করে গেছে সবসময় অন্যায়ের বিরুদ্ধে, সবসময় অত্যাচারের বিরুদ্ধে, সবসময় আমাদের দেশের উপরে কারো ক্ষমতার বিরুদ্ধে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের দেশ, জাতি, জনগণ তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে খুব বেশি কথা বলার নাই, এই জন্যে এটা ছিল তাদের অনিবার্য পরিণতি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, সাথে সাথে 300 এমপি পালিয়ে গেল, সমস্ত মেয়ররা সিটি কর্পোরেশন পালিয়ে গেছে, সমস্ত পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, তাদের যুবলীগ, ছাত্রলীগ সব পালিয়ে গেছে, সব নেতারা পালিয়ে গেছে। এই যে পলাতক শক্তি, এটা নতুন পালায় নেই। 1971 সালে 25শে মার্চের রাতের বেলা সর্বশেষ যখন তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং ডক্টর কামালকে বললেন যে বিয়াকার সন্ধ্যার সময় চলে গেছে, কয়েকদিন আগে ভুট্টো চলে গেছে এবং প্রায় 1 লক্ষ সৈন্য এসে চিটাগং বিমানবন্দরে নেমেছে, আপনি এখনই বেরিয়ে আসুন, আমরা আফগানিস্তান থেকে আমরা যুদ্ধ পরিচালনা করব। শেখ মুজিব বললেন যে তোরা পালা, আমি পালাতে পারি না, আমি ধরা দেব, আমি ধরা না দিলে ঢাকা শহরের ক্ষতি হবে। তো একটা পর্যায়ে তাজউদ্দিন সাহেব একটা টেপ রেগুলার দিয়ে বললেন তাহলে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। তখন ওকে বললেন তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবি, তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবি? শেখ মুজিব ঘোষণা দেয়নি এবং তারা যখন বিরাপিট করছে তখন উনি বলছে তোমরা আমার এখান থেকে চলে যাও, আমাকে বুঝতে দাও। শেখ সাহেব আত্মসমর্পণ করলেন, স্বেচ্ছায় ভলেন্টারি সারেন্ডার করলেন, যার বাংলা কথা হচ্ছে স্বেচ্ছায় আত্মসমর্পণ, এবং সবাইকে পালিয়ে যেতে বললেন, সবাই পালিয়ে গেল। এবং এই যশোর অঞ্চল, এই যশোর কুষ্টিয়া কিছু অঞ্চল এবং খুলনা যখন 5 বাহিনী সব যখন ঝাঁপিয়ে পড়ে জনগণের উপরে এবং নির্বিচারে পুলিশ আরোপ করলো, তখন একটা কথা বলি,
স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যারা এখানে মুরব্বী আছেন, অনেক মুরব্বী দেখছি, আমিও মানে অন্যতম, মানে আমার দ্বিতীয় যৌবন চলছে, আমি একেবারে মুরব্বী দাবি করবো না। অর্থাৎ আমরাও কিন্তু সেখানে নিজেখানে শুনেছি। আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা করছি, তারপর শুনেছি। তো এই যে গত 16 বছরে এই আওয়ামী লীগ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে, বিচার বিভাগকে কুক্ষিগত করে এবং বিদেশি প্রভুদের পদলেহন করে বিরাট শক্তির মানে শক্তিশালী নিজেদের দাবি করে একটি নতুন ইতিহাস তৈরি করেছে। যে মুক্তিযুদ্ধ করেছে শেখ মুজিব, মুক্তিযুদ্ধ করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং সবই তারা তার দাবিদার। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি লড়াই করলেন, সেই যুদ্ধ ছিল সেই জনযুদ্ধ, সেই জনযুদ্ধের নেতৃত্ব দিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা করলেন, সেই জিয়াউর রহমানকে বলা হয় পাকিস্তানের দল, তাকে পাকিস্তানের দল। এবং এই যে আওয়ামী লীগের সব করা চলে গেল 71 সালে আওয়ামী লীগের 165 জন এমএলএ ছিল, 313 জন এমপি ছিল, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, এবং তারা সব পালিয়ে গেল। আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, এই ট্রেজারি লুট করে অস্ত্রশস্ত্র নিয়ে সব পালিয়ে, অস্ত্রশস্ত্র বলছি, ট্রেজারি লুট করে টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেল। এবং পাক বাহিনী যখন ঝাঁপিয়ে পড়লো চারিদিকে, শরণার্থী হয়ে বহু হিন্দুরাই ভারতে চলে গেল। কিন্তু যখন আসার পরে, অর্থাৎ মধুমতি নদী পার হওয়ার পরে এই অঞ্চলে কিন্তু তারা কোনো মানে তাদের কোনো ভয় ছিল, নিরাপদে নির্বিঘ্নে গেছে। তাহলে এই অঞ্চলটা ছিল একটি প্রগতিশীল এলাকা। তখন নেতৃত্ব দিয়েছেন যশোরে এই আমাদের তরিকুল ইসলাম এবং তারা তিন বন্ধু, এবং আরো আমাদের এখানে যারা আছেন সাবেক ভাষানের লোকজন, বাম প্রগতিশীল লোকজন এবং ভাষার বাম প্রগতিশীল লোকজন, এবং এখানে বিভিন্ন সেক্রেটারি মানুষ। এখানে কিন্তু কোনো লোকের কোনো মানে বিপদ আপদ হয়নি। আওয়ামী লীগ সবাইকে ফেলে রেখে পালিয়ে গেল, এবার পালিয়ে গেছে। তখন যেমন আমরা সমস্ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছি, এবারও কিন্তু আমরা আমাদের নেতারা আমরা এই পলাতক শক্তি 71 সালে যুদ্ধ করে নাই, 71 সালে যুদ্ধ করে নাই, শেখ মুজিব যুদ্ধ করে নাই, আওয়ামী লীগ যুদ্ধ করে নাই, ওরা মুক্তিযুদ্ধ করে নাই, ওরা মুক্তিযুদ্ধের সপক্ষে। তো এটা হতে পারে ওরা মুক্তিযুদ্ধের সপক্ষে, এবং ওরা নিজেরা মুক্তিযুদ্ধ করে নেয়। কিন্তু যে ন্যারেটিভ তৈরি হয়েছে এই 5 তারিখের এই যে বড় অভ্যুত্থান, যেটা তৈরি হচ্ছে সেই 16 বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, অসীম আত্মত্যাগ করেছি, আমাদের বহু লোক হয়েছে, তারা হারিয়ে গেছে। কিন্তু তারই কম্বিনেশন, তারই শেষ পরিণতি হচ্ছে আপনার সেই 5 তারিখের সেই মানে গণ অভ্যুত্থান, বিপ্লবী গণ অভ্যুত্থান, এবং এরা সব পালিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ওই ন্যারেটিভ ভেঙে গেছে, যে ইতিহাস তৈরি করেছিল, পাঠ্যপুস্তকে পাল্টে দিয়েছে, সব কিছু পাল্টে দিয়েছে, সেগুলো সব ভেঙে গেছে। এই জায়গা আজকে নতুন ভাবনা শুরু হয়েছে। ছাত্ররা প্রথমে কোটা সমস্যার কথা বললো, পরবর্তী তারা রাষ্ট্র সমস্যার কথা বললো, পরবর্তী সময় বলছে রাষ্ট্র রূপান্তর চাই। এটা আমাদের বক্তব্য, আমাদের 31 নম্বর বক্তব্য। এই বক্তব্য আমাদের এই বক্তব্য কোনো পার্থক্য নেই। এরা সমস্যার কথা বলছে, আমাদের পার্টি বলেছেন, মহাসচিব এখানে আছেন, বলেছে যে আপনারা সমস্যা করেন। আমরা বলেছি যে এই সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু সমস্যাটা যৌক্তিক পর্যায়ে আপনার করে নির্বাচনে ভোট লাগবে, কারণ মানুষ এখন নির্বাচনমুখী। তো সেটা উনি বলবেন, আমি লাইন করতে চাই না। আমি শুধু বলতে চাই যে আজকে আপনার যে বাংলাদেশের রাষ্ট্র রূপান্তরটা একটা চেঞ্জ মানে পরিবর্তন, আর হলো রূপান্তর হচ্ছে ট্রান্সফরমেশন। তার মানে আমাদের রাষ্ট্রের উৎপাদন পদ্ধতি, রাষ্ট্রের বন্টন ব্যবস্থা, রাষ্ট্রের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জীবন জীবিকা, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছুকে নতুন করে আজকে চিন্তা করতে হবে। ওদের পুরনো ওদের ওই ফাঁসিবাদ নিয়ে আমাদের আলোচনা করে লাভ নেই। অথচ এই পুরনো চিন্তাটাই হচ্ছে যে নতুন যুগের কাজ এসেছে, আমরা আমাদের দেশকে
আজ এই দেশ আমাদের এই এশিয়ার একটি সর্ববৃহৎ দেশে পরিণত হবে। আগামী দিন বিএনপি ক্ষমতা আসবে। আমি একবার এই যশোরেই বলেছিলাম, আপনারা অনেক বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগের শেখ হাসিনার পতন হবে 180 দিন অথবা 6 মাস। এই 6 মাস 180 দিনের মধ্যে তার পতন হবে। সেই কথাটা হয়তো 180 দিন বা 6 মাস থেকে একটু বেশি হয়েছিল, 2-1 মাস। আবার আসবো বলতে চাই যে এই ডিসেম্বরে, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে এবং সেই নির্বাচনে বাংলাদেশের গণমানুষের চাহিদা অনুযায়ী এই যে পরিচিত দেশপ্রেমিক রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং বিএনপি যে 31 দফা আপনার সবাই বলে দেবেন রাষ্ট্র রূপান্তরের মানে চিন্তা ভাবনা, এবং এই যদি হয় বাংলাদেশ এদের আস্তে আস্তে ধীরে ধীরে এদের সিঙ্গাপুর হবে, এদের থাইল্যান্ড হবে, এদের সবে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠদের যেমন একেবারে অন্য অবস্থায় দাঁড়িয়েছে, লাওস দাঁড়িয়েছে, কম্বোডিয়া দাঁড়িয়েছে, আজকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, জাপানের মানুষ সাপ খেত, ব্যাগ খেত, এই 12% মাত্র তাদের কৃষি জমি উত্তর কোরিয়ায় অবস্থা ছিল, তারা আজকে যেমন উঠে দাঁড়িয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের বড় বিপুল সম্ভাবনা নিয়ে উঠে দাঁড়ায়। তাই আমি আজকে বলতে চাই, এই হচ্ছে আমাদের এই দিনের তাৎপর্য, এই নতুনের তাৎপর্য আমার চিন্তা। আমি তাৎপর্য আসুন সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, গারো, হাজং সব মিলে যে একটি বিরোধ জাতি, বাংলাদেশি জাতি, এই জাতি আমরা সব কিছু উদ্যোগে আমাদের প্রিয় মাতৃভূমি আমরা বিবর্তন আনি এবং আমাদের দেশ, আমাদের জাতি, আমরা কারো প্রভুত্ব মানি না, আমরা কারো পদলোপ করতে চাই না। আমরা আমাদের স্বার্থ নিয়ে আমরা এগোবো, আমাদের স্বার্থের সাথে আন্তর্জাতিক স্বার্থ থাকবে এবং তাদের স্বার্থ আমরা জানবো, তারা আমাদের স্বার্থ থাকবে। এই ক্ষমতার ভিত্তিতে আমরা এগিয়ে যাবো। এগুলো আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অভিনেতা চৌধুরীকে। এবার সাম্প্রতিক গণ আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে সহমর্মিতা প্রকাশ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের নেতৃবৃন্দ এবং আজকের সভার সভাপতি সর্বসাকল্যে 20 মিনিট লাগবে। ক্লিয়ার করতে হবে এখান থেকে সবাই। এই কারা রে ভাই, না দেখাও যাবে না। এদের কারণে ক্যামেরা মারছে কিছু দেখা যাচ্ছে। বিএনপি
চান্স পাচ্ছি না। স্বৈরাচারের অভিশপ্তে বুলেটে যশোরের যে দুইজন সর্বশেষ ছাত্র নেতা শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ এবং উপহার প্রদান করছেন বিএনপির মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পন্ন হয়েছে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের সামনে বক্তব্য দেন। ভাই একটা করে যশোর জেলা বিএনপি আজকে একটা ব্যতিক্রমী সভার আয়োজন করেছে, যেটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় একটি সভা। আমি সেই জন্য আমিরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। যশোর জেলা বিএনপিকে ধন্যবাদ কৃতজ্ঞতা। আজকের এই সভার সম্মানিত সভানেত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করবার সুযোগ পেয়েছিলাম। আমাদের সকলের আপনাদের অত্যন্ত প্রিয় ভাবে আপা, আমাদের সহধর্মিণী অমিতের মা। যশোরের অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন বিএনপি নেতা কর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপি এবং আজকে যশোরে একেবারে আমরা যাকে বলি যে ক্রিম অফ দ্য সোসাইটি, তাই যশোরের সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন। সমগ্র পেশার সমগ্র সমাজের তাদের সকলকে আমার আসসালামু আলাইকুম অভিবাদন, ভাই-বোনদের আদাব। আজকে আমি নিজে গর্বিত বোধ করছি যে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, যে জায়গাটিতে আমাদের প্রয়াত নেতা তরিকুল ইসলাম সাহেব নিজের হাতে তৈরি করেছে। আমি পরম শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। একই সঙ্গে আমি স্মরণ করছি আমাদের সেই সমস্ত সন্তানদের, ভাইদের, যারা এই ছাত্র জনতার বিপ্লবে তারা প্রাণ ত্যাগ করেছেন, আহত হয়েছেন। ইমতিয়াজ আহমেদ জাবির, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ, গুলিবিদ্ধ হয়েছেন ইমন কবির। শুরু হইল এখানে আলোচনা হয়েছে বিভিন্ন।
আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা দলীয় ভাবে মনে করি যে এই যে গণতন্ত্র ছাত্র জনতার যে অভ্যুত্থান এটা অবশ্যই একদিনের বিষয় নয়। এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিত হবে, সুচিন্তিত হবে। তাদের সেই পূর্বে 1975 সালে অর্থাৎ 72-75 সালে যে আকাঙ্ক্ষা ছিল তারা একদলীয় শাসন ব্যবস্থা করবে, একটা পার্মানেন্ট সেটেলমেন্ট তাদের একটি দলের জন্য, তারপরে বাদশাহ করেছিল। পরবর্তীকালে এক ভিঙ্গ আঙ্গিকে তারা এটাকে আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা দিকে নিয়ে যাওয়া শুরু করেছিল। বিস্তারিত ইতিহাসে যেতে চাই না, আমি যে একটি কথা আপনাদের সামনে বলতে চাই। সবচেয়ে যদিও মনে হবে এটা কথিত রাজনৈতিক কথা, যেটা না বলে কোনো উপায় নেই। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করত না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, তাদের শুধুমাত্র ভূরস্থ গণতান্ত্রিক ছিল, তাদের গণতন্ত্র লেখা গণতন্ত্র ছিল। তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা প্রমাণ করেছে স্বাধীনতা যুদ্ধের সময়, যুদ্ধের পরে এবং সাম্প্রতিক 16 বছরের ইতিহাস। আমি সেদিকে বেশি যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। এই 16 বছরে আমি যে কথাটা সবসময় বলতাম, আমাদের সবচেয়ে বড় অপরাধটা কি? আমাদের সবচেয়ে বড় অপরাধটা আমি যেটা মনে করি, they have destroyed the soul of Bangladesh. বাংলাদেশের যে আত্মা, সে আত্মাটাকে ধ্বংস করেছে। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, এই যশোরে যুদ্ধ হয়েছে। আমরা যুদ্ধ করেছিলাম, অনেক এক যোদ্ধা আছে, তরিকুল ভাই বড় যোদ্ধা ছিল। আমরা যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সমাজ, একটা ন্যায় বিচারের সমাজ, মানবিক মূল্যবোধের সমাজের জন্য। তারপর দুর্ভাগ্য আমরা দেখলাম ঠিক উল্টোটা হলো। একেবারে ধীরে ধীরে সমস্ত মূল্যবোধ, ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা দিকে গেল। সেটা শুরু হলো। দুর্ভাগ্য আমাদের আজকে 53 বছর পরে এখানে দাঁড়িয়ে আমাদেরকে আবার গণতন্ত্রের কথাই করতে হচ্ছে। যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন হয়েছিল, জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল। সেগুলো কিন্তু অসংখ্য লোক প্রাণ দিয়েছে, বলা হয়ে থাকে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। এই কথা ভুলে গেলে চলবে না। অনেকে এটাকে এখন বাদ দিয়ে চিন্তা করতে বলছে, সেই চিন্তা করা সম্ভব নয়। আমরা 71কে বাদ দিয়ে চিন্তা করতে পারি না। 71 অবশ্যই আমাদের নতুন স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের অস্তিত্ব একটা দিয়েছে। একই সঙ্গে 7ই নভেম্বরকে আমরা বলতে পারি, 7ই নভেম্বর আমাদেরকে আলাদা পরিচিতি দিয়েছিল। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য দর্শন হয়েছিলাম এবং আমাদের একটা স্বাতন্ত্র জাতীয়তা হয়েছিল। আমাদের সবার সঙ্গে এক নই, আমাদের আলাদা এই বোধটা সৃষ্টি হয়েছিল। আজকে আমাদের সামনে একটা বিরাট, আমি বলবো ক্রান্তিকাল। আমরা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, হটিয়ে দিতে পেরেছি। এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই ঐক্যকে সঙ্গে নিয়ে আমাদেরকে সঠিকভাবে এমন একটা রূপান্তর ঘটাতে হবে, যে রূপান্তর মধ্যে দিয়ে আমরা আমাদের যে গণতন্ত্রের যে মূল্যবোধগুলো, যে চেতনা, সেগুলোকে আমরা ফিরে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ, সামাজিক ন্যায় বিচারের দেশ এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারবো। যেহেতু আমাদের সামনে লক্ষ্য, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, সেলুট জানাতে চাই আমাদের
ছাত্রদেরকে, যারা সব শেষে এসে গোলটা করতে পেরেছে। এটা একদিন বলেছেন আমাদের চিন্ময় দ্বারা সম্ভবত, এই গোলটা ছাত্ররা করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শেষ লাঠিটা গোল পোস্টের দ্বারাই আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এখন আছে, এই যে স্থাপন বলছিল 52টা হত্যা মামলা আছে, তারা হত্যা করেছে বাংলাদেশে, তারা 20,000-এর উপরে গণতন্ত্রকে মানুষকে হত্যা করেছে, তারা আমাদের 700-এর উপরে নেতা কর্মীকে গুম করে দিয়েছে। নাই আমাদের ইলিয়াস আলী এমপি, পারভেজ রানা, এদের ছেলেমেয়েরা এখন অপেক্ষা করে আছে কবে ইলিয়াস আলীর ছেলে এখন ব্যারিস্টার হচ্ছে, মেয়েটা এখন ওদের ফাইনাল পরীক্ষা দিয়ে বিবিএ, তখন যখন বাবা গুম হয়ে যায় তখন বয়স হলো 6 বছর। আজকে সেই সাফা নামে একটি মেয়ে প্রতি বছর সে আসে গুম পরিবারগুলোর সঙ্গে জাতির সামনে বলে, আর ত্রাস করে চিৎকার করে বলে যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। এই অবস্থা তো আমাদের তৈরি করেছে। কত নিদারুণ কষ্ট, কত যন্ত্রণা এই 16 বছরে গণতান্ত্রিক কর্মীরা, বিএনপির কর্মীরা, অন্যান্য দলের কর্মীরা ভোগ করেছে, এটা আমরা সবাই জানি। রাতে ঘুমোতে পারেনি নিজের বাসায়, এমনকি আপনার গ্রামে কৃষকেরা তারা ঘরে থাকতে পারেনি, সেই ধান খেতে আল খেতে আপনার গাছের মধ্যে থেকেছে, গুলি করে মেরেছে অকাছে, কোনো রকমের ব্যাধ বিচার ছিল না, হাত পা ভেঙে দিয়েছে, থানার মধ্যে নিয়ে গিয়ে আপনার হাঁটুতে গুলি করে তাকে বেকু করে দিয়েছে। সেই কথাগুলো আমরা সবাই জানি। আজকে সেই বিষয়গুলোকে মনে রেখে, সমস্ত আত্মত্যাগ ত্যাগ গুলোকে মনে রেখে আমাদেরকে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমরা সবাই জানি। এক একজনকে একটা কথা বলছে, আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। প্রতিদিন রাস্তায় রাজপথে বিভিন্ন পেশার লোকেরা, স্কুল কলেজ ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করছিলেন যে এতদিন এই যে দাবি দাওয়া কোথায় ছিল? আমি উত্তর দিয়েছিলাম, এতদিন এই দাবি দাওয়া গুলো উত্থাপন করবার কোনো সামর্থ্য তারা পায়নি। ওইটাই ফ্যাসিবাদ। আওয়ামী লীগ সেই ভয় ক্লাসে সে আবহাওয়া পরিবর্তন করেছিল যেন কেউ কথা বলতে না পারে, যে কারণে কেউ কথা বলতে পারে। আজকে মুক্ত হয়েছে, কথা বলছে। এটুকু আমাদেরকে মেনে নিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে। শুধু আজকে আপনারা এখানে বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন, আমি খুব খুশি হয়েছি যে আপনারা কতগুলো অত্যন্ত সত্য কথা এখানে প্রচার করেছেন। তার মধ্যে আমার খুব ভালো লেগেছে যদি রাজনীতির সঙ্গে জড়িত নন এবং ওদের ব্যবসায়ী মানুষ চিন্ময় বাবুর কথা অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আসলে আমাদেরকে এই বিষয়টা ভেবে দেখতে হবে যে আমাদেরকে তরুণরা যারা আমাদেরকে পথ দেখালো বলবো না, যারা ঘটনাটা ঘটালো তাদেরকে বুঝতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই যশোরে তো সমাবেশ হয়েছে, তাই না? ওই সময় আপনার বিভাগীয় সমাবেশগুলো হচ্ছিল, খুলনায় হয়েছে, যশোর হয়েছে, সব জায়গায় হয়েছে, তাই না? কিভাবে মানুষ এসেছে? খুলনায় তো আপনার নদী ভেলা বানিয়ে নদীতে পার হয়েছে, যেমন তার রাস্তা দিচ্ছিল না, ঢুকতে দিচ্ছিল না। আমার ঠাকুরকে আপনার 100 মাইলের সাইকেল চালিয়ে রংপুরে গেছে। কিসের আশায়? তাদের একটিমাত্র আশা ছিল যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা ফিরে দেবে। তারা ভোট দিতে যায়, ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করতে চায়, যে প্রতিনিধি তাদের জন্য কল্যাণমূলক একটা সমাজ তৈরি করে দেবে। সেটার জন্য তারা কাজ করেছে, গুলি খেয়েছে, জেলে গেছে। আজকে চিন্ময়বাবু যে কথা বলেছেন
যে প্রতিনিধি যুবক প্রতিনিধি যুবকদের সামনে আসবে, আমার খুব কষ্ট হবে বলি। আমি বলি একটা কথা, অনেকটা হয়তো ভালো নাও রাখতে পারে। আমরা এই যে 14 বছর 16 বছর 16 বছর আমরা পথে ঘাটে চিৎকার করে প্রাণ দিয়ে জেলে গিয়ে জুলুম সহ্য করে আমরা আন্দোলন করেছি। আমি বারবার আমার বক্তব্যে একটা কথা বলেছি যে আমি কিন্তু সেই জওয়ানদেরকে দেখতে পাচ্ছি না, তরুণদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় তারা? আমি তখন এই নজরুল ইসলামের সেই কবিতা আবৃত্তি করেছি, কে আছে জওয়ান হাও ভগবান আদিতে ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ জওয়ানরা এগিয়ে এসছে, আমরা সফল হয়েছি। এইদের বাদ দিয়ে তো আমাদের কোনোদিনই ভবিষ্যৎ চিন্তা করা ঠিক হবে না। আরেকটা জিনিস অত্যন্ত জরুরি, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের এখানে প্রেস ক্লাবের প্রতিনিধিরা আছেন, সাংবাদিকের প্রতিনিধিরা আছেন, যারা প্রিন্টিং মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া আছে। আজকে একটা অল্টারনেটিভ মিডিয়া তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া, এবং সেই সোশ্যাল মিডিয়া কত পাওয়ারফুল এবার আপনার এই আগস্ট বিপ্লবের সাথে দেখা গেছে। সবসময় আপনার গণ অভ্যুত্থান তখনই সংগঠিত হয় যখন কিছু স্পার্ক হয়। আমার কেন মনে আছে, আমি 1969 কথা 69 মুভমেন্ট, আমরা তার আগে আইএসএফকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, অনেকেই হত্যা হয়েছে, নিহত হয়েছে, কষ্ট করছে একইভাবে পাকিস্তান সরকারের হাতে। কিন্তু যেদিন আসাদ সেই মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হলেন, তারপরে যেন আগুন জ্বলে গেল সারা বাংলাদেশ, ছড়িয়ে পড়ল এক আসাদের সেই রক্তাক্ত সাদা শার্ট, গোটা বাংলাদেশটা দাঁড়িয়ে দিল, পাকিস্তানকে দাঁড়িয়ে দিল। ওই মুভমেন্ট এমন একটা মোমেন্টাম পেল যে আইয়ুব খান ছেড়ে দিতে বাধ্য। ঠিক একইভাবে 90 ছাত্রগণ অভ্যুত্থান করেছে। ডাক্তার মিলনের শাহাদাত দিবস আসছে সামনে, এই শাহাদাতকে ডক্টর মিলনকে যেদিন গুলি করে মারল, তারপরে স্পার্ক হয়ে ঠিক একইভাবে দেখুন আজকে সেই রংপুরের ছাত্র সাইদ, সে যখন দাঁড়িয়ে তাকে গুলি করে মারল, সমগ্র বাংলাদেশ জেগে উঠল। এটা সম্ভব হলো একদিকে সেই দৃশ্য, অন্যদিকে সোশ্যাল মিডিয়া দ্বারা। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমি একটু ভিন্ন ভিন্ন ভাবে বলছি, কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আমরা এই সংস্কার কথা এসছে, সংস্কার তো আমরা প্রথম থেকেই চাইছি। আমাদের নেত্রী দেশের যে বেগম খালেদা জিয়া সেই দিনই বলেছিলেন, একটা পূর্বাভাস দিয়েছিলেন, যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে বিলুপ্ত করলো আমাদের পার্লামেন্টে 2012 সালে, সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন এই কেয়ারটেকার সিস্টেম কাটিং করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা চিরস্থায়ী হবে অস্থিতিশীলতা, অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তাই তারপর আর বাংলাদেশে শান্তি আসেনি। অথচ দেখুন, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন 3টি ইলেকশন হয়েছে এবং বাংলাদেশ কখনই এত ভয়াবহ অস্থিরতার দিকে যায়নি, যা করেছে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করেছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা তো সেই তখন থেকেই বলে আসছি। এরপরেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে তিনি ভিশন 2030 একটা দিলেন, এই বাংলাদেশ কি হওয়া উচিত, কি হবে, কোন জায়গায় আমরা যেতে চাই, সব কিছু মিলিয়ে ভিশন 2030। এরপরে আমরা এই আন্দোলন যখন করছি তখন আমরাও দেখলাম, যেটা ভেবে দেখলাম যে আসলে বাংলাদেশের আমূল সংস্কার হওয়া দরকার। এর যে কাঠামো আছে, এই কাঠামোর পরিবর্তন দরকার, মেরামত দরকার। এবং সেভাবেই আমরাও আপনার প্রথমে বিএনপি থেকে দিয়েছিলাম 27 দফা, তারপরে আমরা বলেছিলাম যে অন্যান্য সকলের মতামতকে নিয়ে একসাথে আমরা এটাকে করবো, তখন আমাদের 31 দফা। 31 টাকা আমাদের একার না, এখানে আমাদের প্রায় 42টা রাজনৈতিক দল
একসাথে চিন্তা করে আমরা 2 বছর চিন্তা করে আমরা 2022 সালে এটাকে আমরা লঞ্চ করেছি, 31 দফা লঞ্চ করেছি। আচ্ছা, আমাদের চিন্তা ভাবনা কিন্তু তখন থেকে এটা ছিল। আমার কয়েক ভাই প্রশ্ন করেছেন, আপনাদের সরকারে ছিলেন, মিডিয়ার ভাইরা শুনুন, যে তখন তো আপনাদের অনেকেই সেই টেলিভিশন পেয়েছিলেন, পত্রিকা পেয়েছিলেন, আপনাদের অনেকেই সেগুলো বিক্রি করে দিয়েছে। কয়েক টাকা, 1, 2, 3 টাকা। তো আমরা কি করেছে, আমাদের যে সমস্ত চ্যানেলগুলো বা পত্রিকাগুলো ভালোভাবে কাজ করতো তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। চ্যানেল 1-কে দিয়েছে, আমার দেশ পত্রিকাকে দিয়েছে, দিগন্ত চ্যানেলকে দিয়েছে, ইসলামিক টিভিকে বন্ধ করে দিয়েছে। তাদের কাজই হচ্ছে যে যারা মত প্রকাশ করতে না পারে। এবং দেখেন, এখানে সাংবাদিক ভাইয়ের কথা বললেন, অনেকে আপনার মিডিয়ার কথা বললেন। মিডিয়াটা এখন যারা সাংবাদিক তাদের হাতে নাই, ওগুলো বিজনেস হাউসের হাতে চলে গেছে, কর্পোরেটদের কাছে চলে গেছে। সুতরাং কর্পোরেট বা বিজনেস হাউসরা তারা তাদের ব্যবসা বাণিজ্যকে সবার আগে প্রাধান্য দেয়, তাই করেছে তারা। ফলে আমাদের কিন্তু আপনার ওই যেটা আমরা আশা করেছিলাম যে মিডিয়া থেকে আপনার কোনো প্রতিবাদ আসবে কি করি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্ট ধরে তুলে নিয়ে যায়, বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এই যে সাংবাদিকদের তালিকা দিলেন যে কতজন সাংবাদিক এখনো কারাগারে আছে, এই একটা অবস্থা করে দিচ্ছে। দম রুদ্ধ করা, চতুর্দিকে বন্ধ, গলা বন্ধ, নাক বন্ধ, চতুর্দিকে একটা ভয়াবহ পরিস্থিতি। আয়না ঘরে তুলে নিয়ে যায়। চিন্তা করতে পারেন, একজন আর্মির একজন মেজর জেনারেল তাকে তুলে নিয়ে রেখে দিয়েছে 8-9 বছর ধরে, কেউ কিচ্ছু জানে না। বহু আর্মি অফিসার সেখান থেকে বেরিয়ে এসছে পরে, মুক্তির পরে। সাধারণ ব্যবসায়ী নেতা কর্মী তাদেরকে সেখানে নিয়ে গেছে। অনেকে ভয়ে মুখ করতে চায় না, ভরতে চায় না, এখনো চায় না। এটা একটু ভয়াবহ একটা ত্রাসের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এসেছি। কনসেন্ট্রেশন ক্যাম্প, আপনারা জার্মানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আপনারা জানেন কিভাবে হয়েছে। সুতরাং এত অল্প সময়, 3 মাসে এই যে পুরো পরিবর্তন করে ফেলা যাবে, এটাও মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা এই কারণে আপনাদেরকে বারবার বলতে চাই যে সংস্কারটা আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণ সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার, জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকেই বলছে যে সংবিধানও পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়ে তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, না পার্লামেন্ট লাগবে, যারা প্রতিদিন জানাতে হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটা যেন মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তন যে প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন যে হয়তো প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সে পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপারেন্ট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। তো আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগোতে হবে। আপনাদের যশোরে বিভিন্ন রকম দাবি দেওয়ার কথা বলছেন, বিশেষ করে মেডিকেল আপনার কলেজ আছে, কিন্তু হাসপাতাল নেই। এটা এই সরকারের যে প্ল্যানিং, তারই একটা আপনার নমুনা, যে আপনার কলেজ আছে, হাসপাতাল নেই।
এটা বহু জায়গায় আর কিছু তো নেই, সব তো ডেস্ট্রয়। কোথায় আপনি কি পাবেন? কিছু খুঁজে পাবেন না। যদি কোথাও তো নিয়ম নাই, কারণে একটা মাত্র ছিল তারা টাকা বানাচ্ছে, অর্থ পাচার করছে, ব্যাংকগুলোকে একদম ফোকলা করে দিয়েছে, কোনো ব্যাংকে কিচ্ছু নেই এখন। শেষে অর্থ প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছেন যে আমরা আছি, আমরা কোনো আপনার বন্ধ করবো না, আপনারা ব্যাংক বন্ধ করবো না। মানুষের আস্থা চলে গিয়েছে, সিস্টেমের উপরেই আস্থা চলে গেছে। সেই জায়গায় একটা নতুন করে আবার ফিরে আসা এটা সহজ ব্যাপার নয়। একটু ধৈর্য ধরতে হবে, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। আমাদের চিন্ময় বাবু কালেক্টর হাউসের কথা বলেছেন, আমি আপনাদের বলছি যে কালেক্টর হাউসের লোকদেরকে যে নমিনেশন দেওয়ার ব্যাপারটা, এটা তো সবাইকে মিলেই বন্ধ করতে হবে। আমরা তো সবসময় চেয়েছি যে জনগণের প্রতিনিধিরা আসুক, আমরা কালেক্টরেট হাউসের প্রতিনিধিদেরকে আপনার নমিনেশন দিতে চাই না। নমিনেশন ব্যাপারটা অনেক পরে আছে, আগে নির্বাচনটা আসুন। ইতিমধ্যে আমরা আমাদের কাজ করছি। এখানে অমিত আছে, সে জানে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিন রাত পরিশ্রম করছেন যে আমাদের এই দফা যে কর্মসূচি আমরা দিয়েছি সেটা মানুষের মধ্যে দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে মতামত করে নিয়ে আসার জন্য আমরা গত কয়েকদিন ধরে এক নাগারে প্রায় 7 দিন ধরে সেই সংস্কারগুলোর প্রস্তাবগুলো তৈরি করছি, ঘন্টার পর ঘন্টা বসে আমরা হোমওয়ার্ক করছি। আমরা সুচিন্তিত ভাবে এই দেশের নির্মাণ, এই দেশে আবার আপনার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, এই দেশে একটা মানবিক মূল্যবোধের রাষ্ট্র তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের কল্যাণ সাধন করার একটা প্রসপারাস বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আমার একটা কথা আপনাদের বলতে চাই যে মানুষের ঐক্যটা খুব জরুরি দরকার, সব দলের সব মতে। আপনার কালকে একটা জিনিস লক্ষ্য করবেন, দেশের খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টে গেলেন, সারা দেশে যেন আনন্দের লহরী হয়ে গেছে। মূল ব্যাপারটা কি ছিল? আজকে যে নেত্রী, যে গণতান্ত্রিক কর্মী, তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আপসহীনভাবে, শেষ মুহূর্ত পর্যন্ত নথি স্বীকার করেন নাই। 6 বছর জেলে থেকেছেন এবং সেখান থেকে তিনি অসুস্থ হয়ে গেছে, তার জীবন মরণ সমস্যা হয়েছে। বারবার আমরা চেষ্টা করি, শেখ হাসিনাকে বারবার আমাদের প্রতিনিধিরা গেছে, ডাক্তাররা গেছে, ডিপ্লোম্যাটসরা গেছে, কূটনীতিকরা গেছে যে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া, তিনি দেননি। আজকে সেই অসুস্থ অবস্থায় তারা সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে গেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করলো। এটা আমরা মনে করি নতুন ইতিহাস লিখতে হবে। গতকাল যারা এসেছিলেন সেখানে ছিলেন সিভিল সোসাইটি মেম্বার, শিক্ষক প্রতিনিধি, আমরা ব্যবসায়ী প্রতিনিধি, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, চিকিৎসকের প্রতিনিধি, রাজনৈতিক সংসদ দলগুলোর প্রতিনিধি এবং এই ক্যাবিনেটে যারা আছেন তারা সবাই ছাত্ররা, নতুন ছাত্রদের প্রতিনিধিরা সবাই তার সঙ্গে মত বিনিময় করেছেন। একটা অভূতপূর্ব, একটা আনন্দময় একটা অবস্থা তৈরি হয়েছিল। এই বিষয়টাকে আমি ছোট করে দেখতে চাই না। আমি মনে করি এদিকে ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা একমত হয়ে সবাই অতি দ্রুত যে সংস্কারগুলো একটা নির্বাচনের জন্য খুব জরুরি দরকার, সেই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। কারণ এই নির্বাচন যত দ্রুত হবে সমস্যাগুলো তত কমে আসবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে, তাদের দায়িত্বে থাকবে, তখন তার শক্তি হবে আলাদা, তার শক্তি হবে জনগণ পেছনে। এই বিষয়টাকে মাথায় নিয়ে আমার অনুরোধ থাকে এই সরকারের কাছে, জনগণের কাছে এবং ছাত্রদের কাছে যে একটা সুষ্ঠু আবার সকলের গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো খুব জরুরি, যেমন নির্বাচন ব্যবস্থা, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, অর্থনীতির ন্যূনতম সংস্কার,
এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি। নতুন নির্বাচিত সরকার নেই আসুক, তারা এসে নতুন করে ওই সংস্কারগুলো বাকিগুলো তারা করবে। আমরা কিন্তু পরিষ্কার করেছি যে আমরা এককভাবে এই নির্বাচনের পরে সরকার গঠন করতে চাই না। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা আন্দোলন করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই যারা এই সংস্কারগুলো করবেন। বেসিক নেসেসিটি বলে আমরা মনে করি। তাই আমি আর আপনাদের বেশি ধৈর্য চ্যুতি ঘটাবো না। আমি সবসময় যেটা বিশ্বাস করি, আমার বয়স অনেক হয়ে গেছে, ভাবির বয়স আর আমার বয়স প্রায় কাছাকাছি। তরিকুল ভাইও কিন্তু আমারই প্রায় বয়সী ছিলেন। আমরা এখন যাওয়ার পথে, কিন্তু আমরা ওই উদীয়মান সূর্যকে দেখছি। আমরা দেখছি যে নতুন সূর্য উঠছে, আমরা সেই নতুন সূর্যকে বরণ করি নিয়ে আমরা সবাই মিলে আসুন আমরা একটা সত্যিকার অর্থে একটা সুন্দর, একটা প্রসপারাস, শান্তিময়, প্রেমময় একটা বাংলাদেশ করে তুলি, যেখানে ওই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো পার্থক্য থাকে না। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, এটা শুধু আমার স্বপ্ন নয়, প্রতিটি বাংলাদেশের স্বপ্ন। আমি কিছুদিন আগে আপনারা আমার মেয়ের কাছে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। আমি সেটা দেখলাম যারা আমাদের চাইতেও বেশি উৎসুক, আমাদের চাইতেও বেশি তারা এখন দেশের প্রতি তাদের ভালোবাসা, তারা এই আন্দোলনের সময় সবাই কাজ করেছে যাতে বাংলাদেশ ফ্যাসিবাদের পতন হয়। কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। আপনারা দেখুন, এখানে অহেতুক হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, ভাইদের উপর নির্যাতন হয়েছে, এটা ছড়ানো হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক কথা, এটা ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়াগুলো থেকে, যেটা আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, বাংলাদেশকে আবার একটা অনিশ্চয়তার দিকে ছেড়ে দেওয়া। আবার আপনার যে একটা কথা না বললেই নয়, কিছু কিছু জায়গা থেকে খবর আসে, আমাদের পত্রপত্রিকায় রাখা হয়, বিএনপি নেতাকর্মীদের উপর দোষ দিয়ে যে আপনার দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এসব বলা হচ্ছে। কোথাও কোথাও একদম হচ্ছে না তা আমি বলবো না, কিন্তু বেশিরভাগই প্রচারণা হচ্ছে। যারা ক্রিমিনাল তারা এই কাজগুলো করছে, তারা এই কাজগুলোকে বিএনপির প্রত্যাশা করার চেষ্টা করছে। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন, প্রায় 750 নেতা কর্মী যারা বিভিন্ন আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে। আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, যদি এই ধরনের ঘটনা কেউ ঘটায়, আপনারা তাকে ধরে নিয়ে তাকে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। এ ব্যাপারে আমাদের সর্বাত্ম সহযোগিতা দেবে। আমি এটা সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারি। সবশেষ কথা, এই দেশটা আমাদের, এ দেশটা আমাদেরকে কেউ দিয়ে নেই। এ দেশটা আমরা অর্জন করেছি যুদ্ধ করে। স্বাধীনতার পরে আমরা গণতন্ত্র অর্জন করেছি, কিন্তু যুদ্ধ করে, লড়াই করে। আজকে যে নতুন ফ্যাসিবাদ থেকে মুক্তি, যে মুক্তি আমরা পেলাম, যে স্বাধীনতা আমরা পেলাম, এটাও কিন্তু আমাদের কয়েক হাজার ছেলেদের রক্তের বিনিময়। ব্যাপারটাকে হালকা করে দেখার কোনো কারণ নেই। যে প্রাণ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, এই যে আমার সামনে যে ভাই, মা, বোন সবাই বসে আছেন, চিন্তা করুন তাদের কথা। তার সবচেয়ে আদরের মানুষটি তাদের কাছে নেই, কেন? দেশের জন্য প্রাণ দিয়েছে। সেই দেশটাকে আমাদের দায়িত্ব হচ্ছে সকলে মিলে এটাকে একটা সামনের দিকে তুলে ধরা। আমি শেষ করতে চাইবো একটা কথা বলে সকলের কাছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে। ভবিষ্যৎ আপনারা